কাহন সাহিত্য দীর্ঘজীবী হোক। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। আজ কাহনে আপনারা শুনবেন দীপান্বিতা রায়ের কাহিনী শয়তানের সুগন্ধ, অন্তিম পর্ব। প্রথম পর্ব যারা শোনেননি বা মিস করে গেছেন তারা ডেসক্রিপশনের শুরুতে আই বাটনে এবং পিন্ড কমেন্টে প্রথম পর্বের ডিটেলস পেয়ে যাবেন। রমেশ দেশাই হার্ট অ্যাটাকে মারা গেছেন, যদিও তার পরিবারের মানুষদের দাবি ওঁকে খুন করা হয়েছে। তাই তার ছেলে মনোজিৎ এসেছেন মেঘনাদের কাছে এই রহস্যের ব্যাপারে সাহায্য চাইতে। রমেশ দেশাই নাকি কিছু একটা দেখে ভয় পাচ্ছিলেন। একটা লাল ফুলের গোছা দেখে এত ভয় পাওয়ারই বা কি আছে? ডক্টর আচার্য বলছেন রমেশ দেশাইয়ের হার্ট দুর্বল ছিল না। তাহলে অ্যাটাক হলো কেন? খুনের দিন মনোজিতের স্ত্রী রেখা বাড়ির লোককে লুকিয়ে কোথায় গিয়েছিল? অপারেশনের দিন সকালে ওটি নিয়ে হাসপাতালে ঝামেলার কারণই বা কি? কোম্পানির এমডি হতে চায় পরিবারের অনেকেই, সেই জন্যেই কি রমেশ দেশাইকে খুন করা হলো? সব প্রশ্নের উত্তর পাবেন আজকের অন্তিম পর্বতে। শুরু করার আগে একটাই অনুরোধ, গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। শুরু হচ্ছে শয়তানের সুগন্ধ, অন্তিম পর্ব। সাহিত্য দীর্ঘজীবী হোক। আচ্ছা, আপনার সঙ্গে তো আপনার শ্বশুরমশাই মানে রমেশ দেশাইয়ের সম্পর্ক মোটেই ভালো ছিল না। রেখা জানিয়েছিলেন যে তিনি বাড়িতে বসে মেঘনাদের সঙ্গে কথা বলতে চান না। তাঁর ইচ্ছে মতোই বালিগঞ্জের কাছে একটা কফি শপে বসেছেন মেঘনাদ। ইদানিং কলকাতায় অনেক কফি শপ হয়েছে। মেঘনাদের নিজের ব্যাপারটা বেশ পছন্দ। তার মতে যে কোনো ভদ্র শহরেই মানুষের 2 কাপ কফি নিয়ে মুখোমুখি বসে গল্প করার জায়গা খুব দরকার। যখন ইউরোপ গিয়েছিলেন তখন সেখানে রাস্তাঘাটে অসংখ্য কফি শপ দেখে মনে হতো কলকাতাতেও এরকম থাকলে বেশ হয়। শেষ পর্যন্ত তাই হয়েছে, যদিও মাঝখানে অনেকগুলো বছর গড়িয়ে গেছে। কফি শপগুলোয় ভিড় বেশি অল্প বয়সী ছেলে মেয়েদের। হাসছে, গল্প করছে, খাবার খেতে খেতে হই হই করছে। কিন্তু কলকাতার বুড়োরাও সহজে হার মানতে রাজি নয়। তারাও ইদানিং কফি হাউস আর ইনফিউশন ছেড়ে দিব্যি ক্যাপুচিনোতে চুমুক দেওয়া অভ্যেস করে ফেলেছে। মেঘনাদও মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে, আবার কখনো অসীমার সঙ্গেও কফি শপে গিয়ে বসেন। ভালো লাগে। রেখা তাকে বালিগঞ্জের যে কফি শপটাতে আসতে বলেছিলেন সেখানে মেঘনাদ আগেও গেছেন। হানি অ্যাপেল টি ভারী ভালো বানায়। সেটাই অর্ডার দিয়ে বসেছেন রেখার মুখোমুখি। তার প্রশ্নটা শুনে রেখা কিন্তু মোটেই ঘাবড়াল না, বরং হেসে বলল, এটাই তো ইন্ডিয়ান ট্র্যাডিশন আঙ্কেল। শ্বশুর শাশুড়ির সঙ্গে ছেলের বউয়ের সম্পর্ক ভালো থাকে না। একটু খুঁজলে বোধ হয় রামায়ণ মহাভারতের যুগেও পাওয়া যাবে। মাঝারি হাইট, ছিপছিপে দোহারা চেহারা, মাজা গায়ের রং, তুলি দিয়ে আঁকা টানা ভুরু, পুরো চুল উল্টে একটা উঁচু করে টাইট পনিটেল বাঁধা, সাধারণ সুতির সালোয়ার কামিজ, কিন্তু সব মিলিয়ে বেশ একটা উজ্জ্বল ব্যক্তিত্ব। রেখা দেশাইয়ের ঝকঝকে চোখের দিকে তাকালেই বোঝা যায় যে মেয়েটি সত্যিই বুদ্ধিমান। সেটা ঠিকই, তবে আপনার ক্ষেত্রে কি বিশেষ কোনো কারণ ছিল? কারণ তো অনেকই ছিল। প্রথমত, আমাদের বিয়েটা আমার শ্বশুর শাশুড়ি কেউই মেনে নিতে চাননি। ওরা গুজরাতি, আমরা বাঙালি, সেটা একটা কারণ ছিল। আবার আমি আর মনোজিৎ একসঙ্গে প্রেসিডেন্সিতে পড়তাম, তার মানে আমরা সমবয়সী। আমি মনোজিতের থেকে বয়সে বড়ও হতে পারি। আর আমি এমএ পাশ করা মেয়ে, সেটাও একটা কারণ। এরকম অনেক কারণই আছে, তবে সব থেকে গুরুত্বপূর্ণ কারণটা ছিল আমাদের কোষ্ঠী মেলেনি।
কোষ্ঠী মিলে গেলে হয়তো বাকি কারণগুলো অতটা গুরুত্ব পেত না। কোষ্ঠী মেলেনি মানে? ও বিয়ের কোষ্ঠী মানে জন্মপত্রিকা? হ্যাঁ, ওরা যেটাকে কুণ্ডলি বলে। কোষ্ঠী না মিলিয়ে ওদের বাড়িতে কোনো বিয়ে হয় না। আমার তো কোষ্ঠী ছিল না। আসলে মা বাবা এইসবে খুব একটা বিশ্বাস করেন না। মনোজিতের বাবা মায়ের চাপে পড়েই জন্মক্ষণ না কি যেন বার করে জ্যোতিষীকে দিয়ে একটা কোষ্ঠী বানানো হলো। সেই কোষ্ঠী আবার মিলল না। কি বিপদ বলুন তো। রেখার কথা বলার ধরনে হাসি পেয়ে যাচ্ছিল মেঘনাদের, কিন্তু তিনি ইচ্ছে করেই একটু গম্ভীর থাকার চেষ্টা করে বললেন, কিন্তু কোষ্ঠী না মিললেও বিয়ে তো শেষ পর্যন্ত ওরা দিয়েছেন। হ্যাঁ, তা দিয়েছেন, বলতে পারেন দিতে বাধ্য হয়েছেন। কারণ মনোজিৎ বাড়িতে বলেই দিয়েছিল যে আমরা বিয়ে করবই। সেই সময় ও ইন্টারভিউ দিয়ে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো চাকরিও পেয়ে গেছিল, তাই কোনো অসুবিধে ছিল না। আমরা তো বিয়ে করে মুম্বাই চলে যাব বলেই ঠিক করেছিলাম। ছেলে বাড়ি ছেড়ে চলে যাবে এই আতঙ্কেই তার মানে রমেশ আর রেবতী দেশাই বিয়ে দিতে রাজি হয়েছিলেন? না, তা নয়। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি মনোজিৎ চাকরি পেয়ে গেছে শুনে ওরা সিদ্ধান্তটা বদলেছিলেন। মনোজিৎ যদি চাকরি করে তাহলে ব্যবসাকে দেখবে, সেক্ষেত্রে ব্যবসার দায়িত্ব হিমেশের হাতে চলে যেতে পারে। প্রিয়া কিংবা ওর হাজব্যান্ড ব্যবসায় নাক গলাতে পারে। এটা ওদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। ব্যবসা বেহাত হওয়ার কথা দেশাইরা তো ভাবতেই পারে না। তাই কোনো এক প্রকারে বিয়েতে রাজি হয়েছিলেন বলতে পারেন। তবে ওদের হয়তো আশা ছিল একবার দেশাইদের বাড়ির ভেতরে আটকে ফেলতে পারলে আমাকে নিজেদের মতো করে গড়ে পিটে নেওয়া যাবে আর কি। চেষ্টা অনেক রকম করেছিলেন জানেন তো, কিন্তু সেই আশা আর পূরণ হয়নি। তাই আমার সঙ্গে একটা চিরস্থায়ী ঝামেলা লেগেই থাকে। চাকরি করতে দেবে না, আমি নিজে একটা ব্যবসা করব তাও করতে দেবে না, বাড়ি থেকে কোথাও বেরোতে হলে জবাবদিহি করতে হবে, এরকম হাজার একটা ঝামেলা। আমি অবশ্য খুব একটা পাত্তা দিতাম না। রওশন হওয়ার পর তো ওরাও খানিকটা হাল ছেড়ে দিয়েছেন। এই যে আমার ছেলের নাম রওশন, তা নিয়েও আমার শ্বশুরের খুব আপত্তি ছিল। অথচ দেখুন, মারা যাওয়ার আগে রওশন রওশন করে নাকি ডেকে গেছেন, বুঝুন। নাতিকে তার মানে ভালোবাসতেন? হ্যাঁ, তা বাসতেন। ও হওয়ার পরেই অবস্থাটা খানিকটা সহনীয় হলো। যদি ও ছেলে না হয়ে যদি মেয়ে হতো তাহলে যে কি হতো ভাবলেই আমার গায়ে কাঁটা দেয়। তবে এটা ঠিক, মনোজিৎ সবসময় আমাকে খুব সাপোর্ট করে। আচ্ছা রেখা, ঘটনার দিন আপনি বেশ রাতে একবার রমেশ দেশাইয়ের কেবিনে গেছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম তো। কেন? শাশুড়ি মা সেদিন কালীঘাটে পুজো দিয়েছিলেন। সেই পুজোর বেলপাতা বাবা বলেছিলেন বালিশের নিচে রেখে দিতে। আমাকেই বলেছিলেন, কিন্তু আমি না ভুলে গেছিলাম। বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি, ঠিক সেই সময় মনে পড়ল পরের দিন ভোরবেলা অপারেশনের জন্য নিয়ে যাবে। মনটা একটু খুঁত খুঁত করছিল, তাই দিতে গেছিলাম। ওটা বাবার বালিশের নিচে রেখেই আমি চলে এসেছিলাম। আপনি যখন ফিরছেন তখন নার্স স্টেশনে কেউ ছিল? রেখা একটু ভেবে নিয়ে বললেন, তা তো মনে নেই, খেয়াল করিনি আসলে। বোতাম টিপতেই লিফট চলে এলো, আমি নেমে গেলাম। তারপর কি করলেন? তারপর তো আমরা বাড়ি চলে এলাম। কিন্তু আপনি তো মনোজিতের সঙ্গে বাড়ি ফেরেননি সেদিন। আপনি ফিরেছেন বেশ কিছুক্ষণ পরে। হাসপাতাল থেকে আপনি কোথায় গিয়েছিলেন? আমি বাড়ি ফিরিনি সে কথা আপনাকে কে বলল? সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। মনোজিৎ আমাকে বলেছিল যে আপনারা দুজন একসঙ্গে বাড়ি এসেছিলেন, কিন্তু কথাটা সত্যি নয়। আপনারা যে রাতে একসঙ্গে ফেরেননি তার নির্দিষ্ট প্রমাণ আমার কাছে আছে। কোথায় গেছিলাম সেটা আমি আপনাকে বলছি, কিন্তু আশা করব আপনি দেশাই বাড়ির কাউকে কথাটা বলবেন না। মনোজিৎ জানে, অন্য কেউ যাতে জানতে না পারে সেই জন্যই মিথ্যে কথা বলেছিল। আমি কিছুদিন হলো একটি এনজিওর সঙ্গে যুক্ত হয়েছি। পথ শিশুদের নিয়ে কাজ করে। চারু মার্কেটের কাছে ওদের সেন্টার। সেদিন রাতে একটি মেয়ে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিল। সেই খবর পেয়েই আমি গেছিলাম। আমি আপনাকে ঠিকানা ডিটেলস সব দিয়ে দেব, ইচ্ছে করলে আপনি ভেরিফাই করে দেখতে পারেন। ঠিক আছে, দরকার মনে হলে আমি চেয়ে নেব। মনোজিতের কাছ থেকে আমি শুনেছি যে রমেশ দেশাই কিছুদিন ধরে ভয় পাচ্ছিলেন, বিভিন্ন কারণে ভয় পাচ্ছিলেন।
ওর জন্মদিনে একটা ফুলের তোড়া দেখে নাকি অসম্ভব ভয় পেয়েছিলেন। সেই ফুলটা সম্বন্ধে আপনার কিছু মনে আছে? হ্যাঁ হ্যাঁ, লাল রঙের একটা ফুলের তোড়া। ফুলগুলো না একটা রঙিন রিবন দিয়ে জড়ানো ছিল। আমি ভেবেছিলাম ওটা হাইব্রিড গোলাপ। রংটা গোলাপের মতোই, কিন্তু একটু অন্যরকম দেখতে। নামটামও কিছু লেখা ছিল না। এক সেকেন্ড দাঁড়ান তো আঙ্কেল, আমার কাছে না বোধহয় ফুলটার ছবি আছে। সেদিন বুকেগুলো সাজানোর পর আমি একটা ছবি তুলেছিলাম। রেখা দ্রুত মোবাইলের গ্যালারি খুলে ছবি দেখতে দেখতে একটা জায়গায় এসে বললেন, হ্যাঁ এই তো আছে, এই যে দেখুন ক্লোজ ছবি আছে, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। তো এই যে উনি ভয় পাচ্ছিলেন, তারপর মারা যাওয়ার আগেও ভয় পেলেন, এগুলো কি আপনার মনে হয় কোনো অলৌকিক ব্যাপার, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? দেখুন, বাবা যে ভয় পাচ্ছিলেন সেটা না আমি নিজের চোখে দেখেছি, কিন্তু সেগুলো তো সবই কন্ডিশনাল ভয়। মানে আমি বলছি, কোনো জিনিস দেখে ভয় পাচ্ছেন, কোনো কিছু কল্পনা করে কিন্তু নয়। তাহলে তো আর ব্যাপারটা অলৌকিক হতে পারে না, তাই না? কিন্তু সেটা দেখে কেন বাবা ভয় পাচ্ছিলেন, সেটার সঙ্গে বাবার কি সম্পর্ক তা আমি জানি না। বাবা এই বিষয়ে তো একটা কথাও কাউকে বলেননি। আর হাসপাতালে ভয় পাওয়ার ঘটনাটা? মনোজিৎ তো মনে করছে রমেশ দেসাই এর ভয় পেয়ে হার্ট অ্যাটাকটা আসলে প্রি প্ল্যান মার্ডার। কথাটা আমার যে খুব বিশ্বাস হয় তেমনটা বলবো না, কারণ বাবার হার্ট যে খুব দুর্বল ছিল এরকম তো ডক্টর আচার্য কখনোই বলেননি। আবার এরকম যে একদম হতে পারে না সেটাও ওরা বলছেন না। তবে খুনের ব্যাপারে মনোজিৎ যে সন্দেহটা করছে তার যথেষ্ট ভিত্তিও তো আছে। বাবা ওভাবে মারা যাওয়াতে মনোজিৎকে সাকসেসর হিসেবে অ্যানাউন্স করা সম্ভব হয়নি। সেটাকে তো অনেকেই কাজে লাগাতে পারে। কারা কাজে লাগাতে পারে বলে আপনার মনে হয়? আমি কারো নাম বলতে চাই না, তবে এক্ষেত্রে ফ্যামিলির লোকজনদের ইন্টারেস্টটাই তো বেশি থাকবে, তাই না? ইতিমধ্যেই শেয়ার হোল্ডারদের মধ্যে দড়ি টানাটানির খেলা শুরু হয়ে গেছে। এর মধ্যে কি আপনার শাশুড়িও থাকতে পারেন বলে আপনার মনে হয়? না, আমার শাশুড়ি থাকবেন না। এটা একটা অদ্ভুত ডাইকটমি বলতে পারেন। আমাকে উনি পছন্দ করেন না। মনোজিৎ যদি কোম্পানির এমডি হয় তাহলে আমি হব এমডির বউ। এটা ওর পক্ষে মেনে নেওয়া খুব কঠিন। কিন্তু মনোজিৎ ছাড়া অন্য কেউ কোম্পানির দখল নেবে এটা ভাবা আরও কঠিন, অসম্ভবই বলতে পারেন। সেক্ষেত্রে মূল কন্টেন্ডার হবে প্রিয়া আর হিমেশ। এরা তো অসম্ভব রক্ষণশীল, আপনি দেখতেই পাচ্ছেন। বাড়ির মেয়ে কোম্পানি চালাবে ভাবতেই পারেন না। আর জামাই তো অন্য বাড়ির ছেলে, বাকি থাকছে হিমেশ। নিজের ছেলের বদলে হিমেশের হাতে ক্ষমতা গেলে রেবতী দেশাইয়ের হার্ট অ্যাটাক হবেই হবে। উনি আমার ঘাড়ে খুনের দোষ চাপানোর চেষ্টা করতে পারেন, তবে ছেলের পাশ থেকে সরবেন না। রেবতী আর কল্যাণীর মধ্যে সম্পর্ক কেমন? ওপর ওপর ভালো, ভেতরে কেউ কাউকে সহ্য করতে পারে না। তবে চাচি আমার শাশুড়ির তুলনায় অনেক বেশি ধুরন্ধর মহিলা। উনি যদি কোনো প্ল্যান আঁটেন তাহলে কারো পক্ষে টের পাওয়া মুশকিল। সব কাজ চাচি আট ঘাট বেঁধে তবে করেন, এটাই ওর অভ্যেস। একটা কথা আপনাকে বলি, সেদিন রাতে হাসপাতালে যে হিমেশ থাকবে এই ডিসিশনটা কিন্তু চাচি নিয়েছিলেন। বিষয়টা এভাবে তোলা হয়েছিল যে মনোজিৎকে তো সারাদিন ছুটোছুটি করতে হচ্ছে, অপারেশনের দিনেও করতে হবে, তাই ওর রাতে একটু বিশ্রাম নেওয়া দরকার। কথায় যুক্তি আছে, তাই আমরাও রাজি হয়েছিলাম। পরে মনে হয়েছে রাজি না হলেই বোধহয় ভালো হতো। এরকম মনে হচ্ছে কেন? দেখুন আঙ্কেল, বাবা যেদিন মারা যান সেদিন রাতে হসপিটালে আমাদের ফ্যামিলির একমাত্র হিমেশ ছিল। পেশেন্ট পার্টিদের জন্য আলাদা ঘর আছে, সেখানেই ছিল। বাবার শরীর খারাপ হওয়ার পর নার্স স্টেশন থেকে প্রথমে হিমেশের মোবাইলেই ফোন করেছিল, কিন্তু মোবাইল বন্ধ ছিল। তারপর ওই ঘরে ফোন করেছিল, কিন্তু হিমেশ ধরেনি। সেকেন্ড টাইম মোবাইলে ফোন করতে মোবাইল খোলা পায়, হিমেশও ফোন ধরে। তাহলে কি ও সত্যি তখন ঘরে ছিল নাকি অন্য কোথাও ছিল সেটা কিন্তু কেউ জানে না। হিমেশ বলছে যে ও বাইরে কফি খেতে গেছিল, তাহলে মোবাইল কেন বন্ধ ছিল? আবার এদিকে চাচি সাধারণত বাড়ি থেকে বেরোয় না, কিন্তু সেদিন বেরিয়েছিল, বেশ অনেকক্ষণ বাইরে ছিল। কোথায় গেছিল আমরা কেউ জানি না। ইনফ্যাক্ট আমি নিজেও জানতে পারতাম না। চাচি কদিন আগে আমাকে একটা ওষুধ এনে দিতে বলেছিল, একটা ওই মেইলি সমস্যার ওষুধ। দোকানে গিয়ে নামটা নিয়ে একটু কনফিউশন হচ্ছিল,
সেজন্য আমি ফোন করে দেখি মোবাইল সুইচড অফ। তারপর আমি ল্যান্ডলাইনে ফোন করি। তখনই মনোহর, মানে আমাদের বাড়িতে যে কাজ করে, ও তুলল। ওর কাছেই শুনলাম চাচি নাকি বেরিয়েছে। কিন্তু সেদিন তো হিমেশ ওপরে আপনার শ্বশুরের কেবিনে যায়নি, মনীষ তো আমাকে বলেছে এটা। ওরা হয়তো দেখতে পায়নি, আমি তো কখন নেমে গেছি সেটাও তো দেখেনি। হতেই পারে লিফট দিয়ে না উঠে সিঁড়ি দিয়ে উঠেছে, তাহলে তো দেখতেই পাবে না। ইয়াং ম্যান, 7 তলা ওঠা এমন কি বা কষ্ট। তাছাড়া ও যে নিজেই গেছে, গিয়ে ভয় দেখিয়েছে, এমন তো নাও হতে পারে। টাকা দিয়ে কাউকে ফিট করা তো খুব একটা কঠিন নয়। বিষয়টা ঠিক এভাবে দেখেননি মেঘনাদ, তাই একটু অনিশ্চিতভাবেই মাথা নেড়ে বললেন, আচ্ছা একটা কথা বলুন তো, ডক্টর আচার্যর আগে রমেশ দেসাই কি অন্য কোনো হার্ট স্পেশালিস্টকে কখনো দেখিয়েছেন? হ্যাঁ, আগে তো সুবল সেনকে দেখাতেন, তারপর ঠাকুমা সেরে ওঠায় ওর ডক্টর আচার্যর ওপর বিশ্বাস বেড়ে গেল। তখন থেকে আর সুবল সেনের কাছে যেতেন না। কতদিন হলো উনি সুবল সেনকে দেখাচ্ছেন না? বছর 3-4 তো হবেই। আগে তো আমি ওর রিপোর্টগুলো সব গুছিয়ে রাখতাম। তারপর একবার একটা জরুরি ব্লাড রিপোর্ট হারিয়ে গেল, ডক্টর আচার্য খুব বকাবকি করলেন। সেই থেকে উনি আর রিপোর্ট হাতে দিতেন না, নিজের কাছে রেখে দিতেন, শুধু প্রেসক্রিপশন দিতেন। হারিয়ে গেল কি করে? জানি না, বাবা কিন্তু এমনিতে খুব অগোছালো মানুষ ছিলেন না। ওনার ধারণা হয়েছিল রিপোর্টটা উনি নেননি, কিন্তু ডক্টর আচার্য তো টেস্ট করে রিপোর্ট দিয়েছেন, তাই আবার টেস্ট করাতে হলো। সুবল সেন মানে কার্ডিওলজিস্ট তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবার অনেক দিনের ডাক্তার, ফ্যামিলি ফিজিশিয়ানই প্রায় বলতে পারেন। বাবা হঠাৎ ডাক্তার বদলানোয় একটু অবাকই হয়েছিলেন, তবে ডক্টর আচার্যকেও উনি খুব ভালো করে চেনেন, তাই সেরকম একটা সমস্যা হয়নি। রেখা চলে যাওয়ার পর নিখিলকে ফোন করলেন মেঘনাদ। নিখিল সরখেল অসীমাদের কলেজের বটানির প্রফেসর। মেঘনাদের সঙ্গেও খুব ভালো সম্পর্ক। ছবিটা পাঠানোর আধ ঘন্টা পরেই ফোন করলো নিখিল। হ্যালো, হ্যাঁ এটা রডোডেন্ড্রনের ছবি মেঘনাদদা। সেই যে মনে আছে রবি ঠাকুরের শেষের কবিতা, উদ্ধত যত শাখার শিখরে রডোডেন্ড্রন গুচ্ছ, সেই রডোডেন্ড্রন। দার্জিলিং এর ওদিকে মার্চ এপ্রিলে প্রচুর ফোটে, শিলং পাহাড়ে তো ফোটেই, আসলে পাহাড়ি ফুল। লাল রডোডেন্ড্রনই বেশি দেখা যায়। না না না, তবে গাঢ় গোলাপি রঙেরও হয়। হ্যাঁ ঠিক আছে, তোমার আরো কিছু ডিটেলস লাগলে বলো, পাঠিয়ে দেবো। রাজেশ দেসাইকে কেমন দেখতে ছিল জানা নেই, তবে হিমেশের সঙ্গে তার মায়ের চেহারার বিন্দু মাত্র মিল নেই। কল্যাণী টুকটুকে ফর্সা হলেও ছেলে কিন্তু বেশ কালো, চওড়া কাঁধ, কাটা কাটা চোখ মুখ। চেহারায় বুদ্ধির ছাপ থাকলেও মনোজিতের মধ্যে যে আভিজাত্যের পালিশ আছে সেটা হিমেশের নেই। একটু রুক্ষ চুয়াড়ে ধরনের হাবভাবের সঙ্গে মিশে আছে ধূর্ততা। বোঝাই যায় এই জিনটা হিমেশ পেয়েছে তার মায়ের কাছ থেকে। কল্যাণীর মতো হিমেশও সাধারণত সরাসরি চোখের দিকে তাকান না, একটু তেরচাভাবে দৃষ্টিটাকে শুধু ভাসিয়ে দেন। মেঘনাদ বুঝতেই পারছিলেন হিমেশ এই তদন্তের পুরো ব্যাপারটাকেই খুব একটা ভালো চোখে দেখছেন না, তাই মেঘনাদের কাছে বিশেষ মুখ খুলবেন না। হলোও তাই। মেঘনাদের বেশিরভাগ প্রশ্নের উত্তরই হ্যাঁ নাতেই সারলেন হিমেশ। তার কথায় সেদিন সন্ধ্যের পর তিনি আর জ্যাঠার কেবিনে যাননি, যাওয়ার প্রয়োজন বোধ করেননি, কারণ বাড়ির সবাই এসেছিল, দেখা করেছে। তার আলাদা করে দেখা করার কোনো দরকার ছিল না। তাছাড়া তার একটা কাজও পেন্ডিং ছিল, ঘরে বসে নিজের ল্যাপটপে সেটা করছিলেন। ইন্টারকমের ফোনটা শুনতে পাননি, কারণ সে সময় কফি খেতে বেরিয়েছিলেন। হাসপাতালের বাইরে একটা চা কফির দোকান আছে, সেটা সারা রাত খোলা থাকে। ফোনটা যখন আসে তখন সেখানে কফি খাচ্ছিলেন, তবে হিমেশের দাবি সেদিন রাতে তার ফোন বন্ধ ছিল না। কোনো কারণে টাওয়ারে গন্ডগোল হওয়ায় হয়তো বন্ধ বলেছে। দ্বিতীয়বার মোবাইলে ফোন করতেই তিনি ধরেছিলেন। রমেশ দেশাইয়ের মৃত্যু সম্পর্কে কিন্তু হিমেশের মতামত খুব স্পষ্ট। ওনার বয়স নিয়ারলি 70, এটা আমি অফিসিয়াল বয়স বলছি। তখন তো আর বার্থ সার্টিফিকেট ছিল না, একটু এদিক ওদিক হতেই পারে। তবে আমার ধারণা জ্যাঠার বয়স 70 হয়েছিল। সেটা এমন কিছু কম বয়স নয়, হার্ট অ্যাটাক হতেই পারে, এতে তো সন্দেহ করার কিছু নেই।
ডাক্তার বলছেন হার্টের প্রবলেম ছিল না, আবার প্রবলেম না থাকলেও যে এরকম হয় সেটাও বলছেন। আসলে মঞ্জিত ভাইয়া কোম্পানির সাকসেসর হতে না পেরে আপসেট হয়ে গিয়ে সব ভাবছে। আমার ধারণা ইটস আ ন্যাচারাল ডেথ। আপনার সঙ্গে আপনার জ্যাঠার সম্পর্ক কেমন ছিল? দেখুন, আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, বাড়ি ব্যবসা সবকিছুই একসঙ্গে, সম্পর্ক খারাপ হওয়া তো সম্ভব নয়। আমার বাবা যখন মারা যান তখন আমি ক্লাস 7-এ পড়তাম। আমার কাছে ফাদার ফিগার হলেন জ্যাঠাই। বাড়িতে মঞ্জিত ভাইয়া আর আমার মধ্যে কোনো পার্থক্য ছিল না। ভাইয়া বেটার স্টুডেন্ট, সে একরকম পড়াশোনা করেছে, কিন্তু আমিও যা পড়তে চেয়েছি জ্যাঠা তাই পড়িয়েছে। তবে হ্যাঁ, জ্যাঠা বেঁচে থাকলে যদি অ্যানাউন্স করত তাহলে সাকসেসর মঞ্জিত ভাইয়াই হতো, সেখানে আমার কোনো চান্স ছিল না। আর রেবতী দেশাই? বড়ি চাচি অ্যাপারেন্টলি গুড। মনের ভিতরে কি আছে তা তো জানি না, তবে মুখ খোলার সাহস ছিল না। আমাদের বাড়িতে সিরিয়াস ম্যাটারে মেয়েদের ওপিনিয়ন নেওয়া হয় না। আমার দাদা জ্যাঠা কেউ নিত না। এটা ভেঙেছে মঞ্জিত ভাইয়া। ফ্যামিলি ডিসকাশনে ভাবিকে ডাকে, আর সেই জন্য ভাইয়ার সঙ্গে জ্যাঠার খুবই ঝামেলা হতো। হিমেশ চলে যাওয়ার পর মনোজিৎকে ফোন করে মেঘনাদ বললেন, ফুল ছাড়া আরও যে দুটো জিনিস দেখে রমেশ দেশাই ভয় পেয়েছিলেন সে দুটো যদি খুঁজে পাওয়া যায় তাহলে যেন একবার তাকে দিয়ে যায়। দুদিন পরে মনোজিৎ একটা ছোট্ট বাক্স দিয়ে গেল মেঘনাদকে। তার বাবা শোবার ঘরের ড্রয়ারে এটা নাকি পাওয়া গেছে। বাক্সের ভেতরে অনেকটা মেয়েদের টিপের মতো দেখতে একটা খুব ঝলমলে রঙিন টুকরো। সেটা যে কিসের সেটা হাতে নিয়ে ঠিক বুঝতে পারলেন না মেঘনাদ, তবে প্লাস্টিক নয়। আর অন্যটা একটা রূপোর ওপর মিনাকারি করা দুল, যাকে ঝুমকা বলে, অনেকটা সেরকম দেখতে। খুবই সুন্দর, তবে দেখেই বোঝা যায় যে বেশ পুরনো। ঝলমলে জিনিসটা দেখে অসীমা বলল, তুমি এটা বরং কোনো পতঙ্গ বিশারদকে দেখাও। বীরভূমে আমার মামার বাড়িতে একটা সাঁওতাল মেয়ে কাজ করতো, জানো? সে না এরকম ধরনের টিপ কপালে পড়তো। ওরা বলতো কাঁচ পোকার টিপ। পোকা ধরে নাকি ওরা নিজেরাই বানায়। পোকা টোকায় তো আমার চিরকালই খুব অস্বস্তি, তাই কোনোদিন হাতে নিয়ে দেখিনি। মনোজিৎ, তোমার বাবার কি পাহাড়ের সঙ্গে কোনো যোগ ছিল? মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, মানে পাহাড়ে নিয়মিত বেড়াতে যেতেন, থাকতে ভালোবাসতেন, এরকম কিছু ছিল? মেঘনাদের কথায় বেশ একটু অবাক হয়েই ঘাড় নাড়ে মনোজিৎ। না আঙ্কেল, পাহাড় কেন, বাবা তো কোথাও বেড়াতেই যেতেন না, ব্যবসার কাছে সারাদিনই ব্যস্ত থাকতেন। আসলে বেড়াতে যাওয়ার সেরকম কোনো সুযোগও থাকতো না। তবে একবার দাদা দাদিকে নিয়ে হরিদ্বার গিয়েছিলেন, তারপর গায়ায় গেছিলেন পিণ্ডদান করতে। এমনিতে বাবা একদম হাওড়া ব্রিজ না পেরোনো মানুষ, কিন্তু হঠাৎ আপনার এরকম মনে হলো কেন? আসলে তোমার বাবা যে জিনিসগুলো দেখে আপসেট হয়ে গেছিলেন, মানে তুমি যে বলছিলে যে ভয় পেয়েছিলেন, তার মধ্যে দুটোর সঙ্গে পাহাড়ের কিন্তু একটা খুব ঘনিষ্ঠ যোগ আছে। প্রথমত ওই ফুলটা, যেটা একজন তুমি বলছো অচেনা মানুষ ওর জন্মদিনে দিয়ে গেছিলেন, ওই ফুলটার নাম হচ্ছে রোডোডেনড্রন। পাহাড়ে ফোটে, দার্জিলিংয়ে মার্চ এপ্রিল মাসে দেখা যায়। ফ্রেশ ফুল পাঠিয়েছিল, তার মানে আমার ধারণা রমেশ দেশাইয়ের জন্মদিনও ওই সময়ই। ঠিকই বলেছেন, বাবার জন্মদিন 10ই এপ্রিল। সেকেন্ডলি, ওই যে ঝলমলে ওই ওই যে টুকরোটা, ওটা আসলে এক ধরনের পোকার পাখা। এরকম ধরনের পোকা আমাদের এদিকেও পাওয়া যায়। আদিবাসী মেয়েদের মধ্যে এই ধরনের পোকার পাখা কেটে টিপ বানানোর চল আছে। আমার এক বন্ধু আছে, বালিগঞ্জ সায়েন্স কলেজে পড়ায়, ইনসেক্ট নিয়ে কাজকর্ম করে। সে দেখে বলল ওটাও একই ধরনের পোকা, তবে এই স্পিসিসটা স্পেসিফিক্যালি পাহাড়েই পাওয়া যায়। যদিও ওর মতে এগুলো পাওয়ার সম্ভাবনা শুকনো পাহাড়ে বেশি। আমাদের এদিকের পাহাড়ে অনেক বেশি বৃষ্টি হয়, সেখানে ঠিক এই ভ্যারাইটিটা খুব বেশি পাওয়া যায় না। ঝুমকাটা একটা খুব সাধারণ গয়না, যে কোনো জায়গার মেয়েরাই পড়তে পারে। আর এখন তো হ্যান্ডিক্রাফট এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়।
তাই ওটার সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। কিন্তু ওই রডোডেন্ড্রন আর কাঁচ পোকা, এই দুটো জিনিস থেকে আমার ধারণা হয়েছিল যে তোমার বাবা নিশ্চিত পাহাড়ের সঙ্গে কোনো যোগ ছিল। কিন্তু তুমি যখন বলছো ছিল না, তখন তাহলে একটু অন্যভাবে চিন্তা করে দেখি আর কি পসিবিলিটিস থাকতে পারে। এই জিনিসগুলোর মধ্যে একটা লিঙ্ক খুঁজে পেলে আমার পক্ষে এগোনোটা একটু সহজ হবে। রাতের খাওয়া সেরে মেঘনাদ ল্যাপটপ নিয়ে বসেছিলেন। ইদানিং কোনো ঘটনা নিয়ে কাজ করতে শুরু করলে তার মূল পয়েন্টগুলো একটা ফাইল খুলে নোট করে রাখেন। তার ডেস্কটপে এরকম বেশ কয়েকটা ফাইল রয়েছে। আগে একটা ডায়েরি ছিল, তাতেই নোট রাখতেন। কিন্তু কম্পিউটারে কাজ করাটা এত সুবিধার যে একবার অভ্যেস হয়ে গেলে আর খাতা পেন্সিলে হাত দেওয়ার দরকার হয় না। রমেশ দেশাইয়ের ফাইলটা খুলে চোখ বোলাচ্ছিলেন মেঘনাদ। দেখতে দেখতে হঠাৎ এক জায়গায় এসে চোখ আটকে গেল তার। প্রথম দিন তার বাড়িতে এসে মনোজিৎ তাদের পরিবার কিভাবে পাকিস্তান থেকে কলকাতায় এসে সেটেল করেছিল সেটা বলেছিল। সেখানে দেখা যাচ্ছে রামশরণের এক ছেলে আর এক মেয়ে ছিল। ছেলে হরিচরণ হচ্ছে রমেশ দেশাইয়ের বাবা। ছেলে আর স্ত্রীকে নিয়ে হরিচরণ কলকাতায় আসার আগেই মেয়ে লক্ষ্মীর বিয়ে হয়ে গিয়েছিল আলমোড়ার এক ব্যবসায়ীর সঙ্গে। তার মানে রমেশ দেশাইয়ের পিসি থাকতেন আলমোড়ায়। রমেশ কি কখনো পিসির বাড়িতে গেছেন? পিসির সঙ্গে কি তার বিশেষ যোগাযোগ ছিল? ঘড়ির দিকে তাকালেন মেঘনাদ। 11:15 বাজছে। মনোজিৎকে একটা ফোন করে জানতে পারলে খুব সুবিধে হতো। বার দুয়েক রিং হতেই ধরল মনোজিৎ। মেঘনাদের প্রশ্ন শুনে বলল, আমি কিন্তু বাবাকে আলমোড়া যেতে কোনোদিনও দেখিনি আঙ্কেল, আলমোড়ার কথাও কখনো শুনিনি। তবে আপনি ঠিকই বলেছেন, বাবার পিসি আলমোড়ায় থাকতেন। আমি যখন বোধহয় ক্লাস 7 কিংবা 8-এ পড়ি তখন মারা গিয়েছিলেন। যতদূর মনে পড়ছে মারা যাওয়ার পর খবর পেয়েও দাদা কিন্তু যায়নি। আমার বিয়েতেও ওদের বাড়ি থেকে কেউই আসেনি। তাও আমি একবার মাকে জিজ্ঞেস করছি, মা এখনো বোধহয় শোয়নি। আমি কথা বলে আপনাকে রিং ব্যাক করছি। অসীমা কফি দিয়ে গেছে। সেটাতে চুমুক দিতে দিতে মনোজিতের ফোনটার জন্য অপেক্ষা করছিলেন মেঘনাদ। একটা খুব ক্ষীণ সূত্র দেখতে পাওয়া যাচ্ছে। সেটা ধরে এগোনো যাবে কিনা নির্ভর করছে মনোজিতের মা কি বলেন তার ওপর। ফোনটা এলো মিনিট 15 পর। আঙ্কেল, মা বলল বাবা নাকি স্কুল পাশ করার পর প্রায় বছর দুয়েক পিসির কাছে আলমোড়ায় ছিলেন। ওখানেই গ্র্যাজুয়েশন করবার জন্য কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু কমপ্লিট করেননি। তারপর এখানে এসে আবার আশুতোষে নাইটে ভর্তি হন। আর তখন তো নকশাল আমল, আমাদের পাড়াটা খুব ডিস্টার্ব ছিল, রেগুলার বোম পড়তো। ইয়াং ছেলেদের পুলিশ এসে তুলে নিয়ে যেত, তাই দাদু বাবাকে আলমোড়ায় পাঠিয়ে দিয়েছিলেন। তোমার মাকে কি বাবাই কথাগুলো বলেছিলেন? না না, মা এসব কিছুই জানতো না। একদিন নাকি কথায় কথায় দাদি মাকে বলেছিলেন। তারপর মা দু একবার বাবাকে জিজ্ঞাসা করেছে। বাবা কিছু বলতে চাননি, বিরক্ত হয়েছেন। তাতে মায়ের মনে হয়েছে যে ওরকম 2 বছর ওখানে থেকে তারপর ভালো লাগছে না বলে পড়াশোনা ছেড়ে চলে আসাতে দাদু হয়তো খুব বিরক্ত হয়েছিলেন। বাবারও খানিকটা গিল্ট ফিলিং ছিল, তাই বাবা এ ব্যাপারে কোনো আলোচনা করতে চাইতেন না। বাবার এই আলমোড়ায় পড়াশোনা করার ব্যাপারটা আমরাও জানতাম না। আমি জানতাম বাবা আশুতোষ কলেজ থেকে পাশ করেছেন। তোমাকে একটা কাজ করতে হবে মনোজিৎ। তোমার বাবার পিসির ঠিকানা আর ওয়্যার অ্যাবাউটস একটু জোগাড় করে আমাকে দিতে হবে। ফোনটা ছেড়ে আবার ল্যাপটপ নিয়ে বসলেন মেঘনাদ। দুটো জরুরি কাজ করতে হবে। রেখা যে এনজিওতে কাজ করে বলছে সেখানে খোঁজ নিতে হবে সত্যিই ও সেদিন রাতে কে ছিল কিনা। আর কল্যাণী দেশাই সেদিন কোথায় গিয়েছিলেন সেটা জানতে হবে। এটা অবশ্য সহজ ব্যবস্থা করবে। দেশাইয়ের বাড়ির উল্টো দিকের ফুটপাথে একটা সিসিটিভি আছে, সেখান থেকে ট্যাক্সির নাম্বারটা পাওয়া গেছে। এবার ড্রাইভারকে বার করা তো পুলিশের বাঁ হাতের কাজ। রমেশ দেশাইয়ের পিসি লক্ষ্মীর বিয়ে হয়েছিল মহেন্দ্র দালালের সঙ্গে। দালালরা আলমোড়ায় বেশ সম্পন্ন ব্যবসায়ী পরিবার।
মূল ব্যবসা ছিল কাঠের আসবাব তৈরির। তারপর তার সঙ্গে কম্বল, গালিচা এইসব তৈরির কারবারও যুক্ত হয়েছে। লক্ষ্মী মহেন্দ্র দুজনেই মারা গেছেন। তাদের 2 ছেলে। বড়জন সুরেন দালালেরও হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে বছর 4 আগে মৃত্যু হয়েছে। ছোট বীরেন দালাল বহু বছর ধরেই আমেরিকায় থাকেন। এখন ব্যবসা চালায় সুরেনের ছেলে সুবেশ দালাল। সুরেনের স্ত্রী অবশ্য জীবিত আছেন, তিনি ছেলের সঙ্গেই নাকি থাকেন। এত সব তথ্য অবশ্য খুব সহজে জানা যায়নি। মনোজিৎ তো নয়, এমনকি রেবতী কিংবা কল্যাণীর কাছেও এই দালালদের তেমন খবরাখবর ছিল না। যে কোনো কারণেই হোক, রমেশ দেসাইয়ের বাবা বোনের সঙ্গে বিশেষ যোগাযোগ রাখতেন না। রমেশ নিজে পিসির বাড়িতে বছর 2 কাটিয়ে আসা সত্ত্বেও পরে আর কোনো খোঁজ খবর নিতেন বলে মনে হয় না। তবু শেষ পর্যন্ত সূত্র মিলল খুব অদ্ভুতভাবে। মনোজিতের বোন প্রিয়া ফেসবুকে সেই মৃত্যু সংবাদের সঙ্গে কিছু ফ্যামিলি ফটোগ্রাফ পোস্ট করেছিল। তাই দেখে দিল্লির সুপ্রীতি গুপ্তা নামের একটি মেয়ে জানায় যে সেখানে নাকি তার দাদির ছবি আছে। দাদির নাম লক্ষ্মী দালাল। কথাটা প্রিয়া তার মাকে বলেছিল, কিন্তু রেবতী বিশেষ গুরুত্ব দেননি। আলমোড়ায় বাবার পিসির খোঁজ করা হচ্ছে শুনে প্রিয়া ফেসবুকেই সেই মেয়েটির সঙ্গে যোগাযোগ করে। তখন জানা যায় এই সুপ্রীতি গুপ্তা আসলে সুবেশ দালালের ছোট বোন। তার দিল্লিতে বিয়ে হয়েছে, দিল্লিতেই থাকে। এরপর সুপ্রীতির কাছ থেকে সুবেশের ঠিকানা ও ফোন নাম্বার জোগাড় করে মনোজিৎ। সুবেশকে অবশ্য সব কথা খুলে বলা হয়নি। মনোজিৎ জানিয়েছে তার বাবার জীবনে লিখছেন মেঘনাদ বসু নামে বাংলার এক খুব নামকরা লেখক। রমেশ দেশাই বেঁচে থাকতেই লেখা শুরু হয়েছে। তিনি নিজেই অনেক কথা বলে গেছেন, আলমোড়ার কথাও তিনিই বলেছিলেন, কিন্তু খুব বিস্তারিতভাবে কিছু বলার আগেই হঠাৎ মারা যান। তাই মেঘনাদ চাইছেন আলমোড়ায় যেখানে রমেশ ছিলেন সেখানে গিয়ে 2-4 দিন থেকে মানুষজনের সঙ্গে কথা বলতে, তাতে ওর লেখায় সুবিধে হবে। সুবেশ একটু অবাক হয়েছিলেন নিশ্চিত, তবে আপত্তি করেননি। বরং অনেকদিন পরে মনোজিৎদের সঙ্গে যোগাযোগ হওয়ায় বোধহয় একটু খুশিই হয়েছিলেন। আলমোড়ায় সুবেশ দালালদের বাড়িটা ঠিক মূল শহরে নয়, একটু দূরে। একসময় নাকি বাড়ির চারপাশে প্রায় জঙ্গলই ছিল, তবে এখন শহর অনেকটা ছড়িয়ে পড়েছে, তাই এদিকেও বাড়ি, ঘর, দোকানপাট হয়েছে। বেশ অনেকটা জুড়ে বাড়ি, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। মেঘনাদ ঠিক করেছিলেন হোটেলে উঠবেন, তারপর এদের বাড়িতে এসে কথাবার্তা বলবেন। আলমোড়া ট্যুরিস্ট স্পট, তাই হোটেলের কোনো অভাব নেই। মনোজিতের তাতে কোনো আপত্তি ছিল না, কিন্তু সুবেশ দালাল রাজি হলেন না কিছুতেই। আফটার অল তার মামার ছেলের সঙ্গে সম্পর্কের সূত্রে একজন আসছেন, তাকে কেন হোটেলে থাকতে হবে? দালালদের বাড়িতেই তিনি অতিথি হবেন। বাড়িতে থাকলে পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলাটা অনেক সহজ হয়, তাই মেঘনাদও রাজি হয়ে গেলেন। কাঠগোদাম পর্যন্ত ট্রেন, তারপর গাড়িতে আলমোড়া। দালালদের বাড়িতে মেঘনাদের জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে বরফে ঢাকা পাহাড়ের চূড়া দেখা না গেলেও সুন্দর পাইন বন দেখতে পাওয়া যায়। এসে পৌঁছতে দুপুর গড়িয়ে গিয়েছিল, তাই সেই বেলাটা বিশ্রাম নিয়ে সন্ধ্যের পর সবার সঙ্গে আলাপ হলো মেঘনাদের। সুবেশও ততক্ষণে তার দোকানের কাজকর্ম সেরে ফিরে এসেছেন। বাড়িতে সুবেশের মা, স্ত্রী আর এক ছেলে, এক মেয়ে আছে, এছাড়া কয়েকজন কাজের লোক। রাতে খাবার সময় একসঙ্গে বসে কথা বলতে গিয়েই মেঘনাদ বুঝলেন দেশাই পরিবারের সঙ্গে দালালদের বেশ পার্থক্য আছে। দেশাইদের মতো এরা অতটা রক্ষণশীল নন। সুবেশের স্ত্রী দামিনী একটা স্কুলে পড়ায়, তার শাশুড়ি মানে সুবেশের মা কম্বলের ব্যবসার কাজকর্ম নিয়মিত দেখাশোনা করেন। মেঘনাদ লক্ষ্য করলেন বাড়ির কারো হাতেই কোনো রত্নের আংটি নেই। নিজের ভাগ্য নিয়ন্ত্রণে পাথর ধারণ করেননি এরা। তার মানে দেশাইদের যেরকম জ্যোতিষে অগাধ বিশ্বাস, এদের হয়তো ঠিক সেরকমটা নয়। তবে যে কোনো গুজরাতির মতোই নিরামিষাশী, বাড়িতে মাছ মাংস ঢোকে না। যদিও সুবেশ আড়ালে মেঘনাদকে বললেন, আচ্ছা, আপনার অসুবিধা হলে বলবেন, কিন্তু আমি আর দামিনী মাঝে মধ্যে এই রেস্তোরাঁয় গিয়ে চিকেন খেয়ে আসি। তবে মা খান না, আর বাড়িতেও রান্না হয় না। মা যতদিন বেঁচে আছেন এটা আমরা মেনটেন করবো ঠিক করেছি।
তারপরে ছেলেমেয়েরা যেরকম চাইবে তেমনটাই হবে। অসুবিধা মেঘনাদের হয়নি। সব রকম খাবারই তার অভ্যেস আছে, সে কথা সুবেশকে তিনি জানিয়ে দিয়েছিলেন। সঙ্গে অবশ্য দালালদের বাড়ির নিরামিষ রান্নাও যে অসম্ভব সুস্বাদু সেটা জানাতেও ভোলেননি। বাড়ি থেকে কিছুটা হেঁটে গেলে একটা জায়গা থেকে চমৎকার সূর্যোদয় দেখা যায়। পরদিন ভোরে ঘুম থেকে উঠে সেখানে গেলেন মেঘনাদ। পাইন বনের ভেতর দিয়ে রাস্তা, তখনও আধো অন্ধকার। বাসায় পাখিদের উসখুস ইতিউতি ডাক শোনা যাচ্ছে। একটা উঁচু টিলার মতো জায়গা, সিমেন্টের বেঞ্চ করা আছে। কিছু ট্যুরিস্ট ইতিমধ্যেই জড়ো হয়েছে। ক্রমশ আকাশের রং হালকা থেকে গাঢ় কমলা হলো। তারপর কোনো এক অজানা কোণ থেকে আলোর রেখা এসে পড়ল বরফে ঢাকা চূড়োর ওপর। সে এক অপার্থিব দৃশ্য। মেঘনাদের কেমন যেন মনে হচ্ছিল তিনিও অন্ধকার হাতড়ে বেড়াচ্ছেন। এবার হয়তো সেখানেও কোনো অদৃশ্য বিন্দু থেকে এসে পড়বে আলোর রেখা। সকালে জলখাবার খেতে বসে সুবেশের মা আর বউয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হলো মেঘনাদের, কিন্তু বিশেষ কিছু জানা গেল না। কারণ রমেশ দেশাই যে সময় এসে তার পিসির বাড়িতে ছিলেন তখন সুরেন দালাল মানে সুবেশের বাবা একটা ট্রেনিং নিতে বছর দুয়েকের জন্য বিদেশ গিয়েছিলেন। ফিরে আসার পর তার বিয়ে হয়। ততদিনে রমেশ কলকাতায় ফিরে গেছেন, তাই রমেশের সঙ্গে সুবেশের মায়ের কখনো দেখা হয়নি। বউয়ের তো দেখা হওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু সুবেশের মা এটা বললেন যে রমেশ যে এ বাড়িতে ছিলেন সেই প্রসঙ্গে বাড়িতে কখনো আলোচনা হতো না। কথাটা তিনি দু একবার অন্য প্রসঙ্গে স্বামীর কাছে শুনেছেন মাত্র, কিন্তু সে বিষয়ে কিছুই জানেন না। খাবার টেবিলে বসে কথা হচ্ছিল। খাবার ঘরেরই এক পাশে বসে এক মনে সবজি কাটছিলেন এক বৃদ্ধা মহিলা। বোঝাই যাচ্ছে বাড়ির অনেক দিনের কাজের লোক। মেঘনাদ যখন প্রায় হতাশ হয়ে গেছেন তখন হঠাৎ তিনি বলে উঠলেন, वो रमेश बबुआ को तो हमने देखा, माई का भतीजा 2 साल था इधर, कॉलेज में पढ़ता था। अच्छा, आपको रमेश भैया याद है? थोड़ी बहुत है। एक दोस्त था, जिगरी दोस्त। दोनों को एक ही नाम था, रमेश, मिश्र जी का बड़ा बेटा। हर वक्त आता जाता इधर, पढ़ना लिखना उठना बैठना। মিশ্রজির বড় ছেলে রমেশ মিশ্রর খোঁজ পেতে অসুবিধে হল না। আলমোড়া শহরেই বাড়ি, তবে ব্যবসায়ী নয়, শিক্ষিত সম্ভ্রান্ত পরিবার। রমেশ মিশ্র নিজে কলেজে অধ্যাপনা করতেন, এখন রিটায়ার করেছেন। ছোট জায়গা, তাই মোটামুটি সবাই সবাইকে চেনে। সুবেশও রমেশ মিশ্রকে চিনতেন, তবে সেভাবে পরিচয় ছিল না। মেঘনাদ রমেশ দেশাইয়ের জীবনী লিখছেন এবং তার সম্বন্ধে জানতেই আলমোড়া এসেছেন শুনে খুবই আশ্চর্য হলেন রমেশ মিশ্র। তবে তাতে আপ্যায়নের কোনো ত্রুটি হল না। তার পড়ার ঘরেই বসলেন দুজনে। রমেশ মিশ্র বললেন, হ্যাঁ, এবার বলুন, কি জানতে চান বলুন। রমেশ দেশাই তো আপনার বন্ধু ছিলেন। 2 বছর আলমোড়ায় থেকে যখন পড়াশোনা করেছেন তখন অনেকটা সময় নিশ্চয়ই একসঙ্গেই কাটিয়েছেন। তো এই 19-20 বছর বয়সটা মানুষের জীবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার উপর নিজের বাড়ি ছেড়ে, নিজস্ব পরিবেশ ছেড়ে এসে থাকা। বন্ধু হিসেবে নিশ্চয়ই আপনাকে অনেক কথাই বলতেন, সেগুলো যদি একটু বলেন। দেখুন, বহু বছর তো হয়ে গেল, অনেক কিছু ভুলে গেছি। তবে আমরা খুব বন্ধু ছিলাম এটুকু বলতে পারি। সেই সময় দালালদের বাড়িতে আমি নিয়মিতই যেতাম। রমেশের পিসি আর পিসেমশাই দুজনেই খুব ভালো মানুষ ছিলেন। সুবেশের বাবা তখন বিদেশে, ওর ছোট ভাই বীরেন দিল্লিতে থেকে পড়াশোনা করত। রমেশ পড়াশোনায় ভালোই ছিল, মাথা খুব পরিষ্কার, কিন্তু ও ঠিক যে অর্থে একাডেমিক বলে সেরকম ছিল না। মানে পরীক্ষায় ভালো রেজাল্ট করাটা ওর লক্ষ্য ছিল না।
রমেশ তখনই ঠিক করে নিয়েছিল যে ব্যবসা করবে। রমেশ দেসাইয়ের কোনো বিশেষ গুণ বা দোষ ছিল বলে আপনার মনে আছে? দেখুন, রমেশ খুব হ্যান্ডসাম ছিল। মানে সেই বয়সে ওকে রীতিমতো যাকে বলে চার্মিং দেখাতো। তাছাড়া কলকাতার ছেলে, কথাবার্তাও খুব ভালো বলতে পারত। আমরা যাকে ইয়াং অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি বলি আর কি। তাছাড়া হাসি খুশি ফ্রেন্ডলি, ওই বয়সে মানুষ যেমন হয় আর কি। হ্যাঁ, তবে দোষ যদি বলেন, দোষ কিন্তু ওর ছিল। ভীষণ কনজারভেটিভ, একদম গোঁড়া যাকে বলে। কুসংস্কারও ছিল। তখনই হাতে গোটা দুয়েক আংটি পরত, জ্যোতিষ মানত খুব। দালালদের ফ্যামিলি কিন্তু ঠিক সেরকম নয়, আর সেজন্য মাঝে মধ্যে আড়ালে আমার কাছে উল্টোপাল্টা কথাও বলতো। আমি বিরক্ত হতাম, কিন্তু আফটার অল বন্ধু তো। আচ্ছা, আপনার কি মনে হয় সেই কারণে পিসির বাড়ির সঙ্গে রমেশ দেসাইয়ের কোনো গন্ডগোল হয়েছিল? আচ্ছা, আপনার হঠাৎ এরকম মনে হলো কেন বলুন তো? খুবই স্বাভাবিক, নিজের পিসি আফটার অল। বিপদের সময় তাঁর বাড়িতে প্রায় 2 বছর ছিলেন, কিন্তু পরে রমেশ দেসাই কিংবা তাঁর বাবা কেউই আর এদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। এই জিনিসটা আপনার একটু অদ্ভুত মনে হচ্ছে না? বাড়ির ভেতর থেকে এলাচ দেওয়া ঘন দুধ চা আর পকোড়া দিয়ে গেছে। প্লেটটা মেঘনাদের দিকে এগিয়ে দিয়ে একটু চুপ করে থেকে রমেশ মিশ্র বললেন, হ্যাঁ, আপনার অনুমান ঠিকই। আমি আপনাকে ঘটনাটা বলছি, তবে আশা করব আপনি দালালদের বাড়ির কাউকে কথাটা বলবেন না। দেখুন, সুবেশ বা ওর মা হয়তো ঘটনাটা জানেন না। সেক্ষেত্রে ওদের নতুন করে জানানোর কোনো দরকার নেই। আপনি মানুষটাকে চিনতে চাইছেন, সেই জন্য এত দূর এসেছেন, আর তাই আপনাকে আমি বলছি। আসলে ঝামেলাটা হয়েছিল রোশনি আর রমেশের প্রেম নিয়ে। রোশনিরাও গুজরাতি ফ্যামিলি, আলমোড়াতেই থাকত। রোশনির বাবা কলেজে পড়াতেন, ওর মা ছোটবেলায় মারা গেছিলেন। বাবা আর মেয়ের সংসার। এই রোশনির মতো সুন্দরী আমি আর কখনো দেখিনি। একেবারে গোলাপ ফুলের পাপড়ির মতো গায়ের রং, ছিপছিপে চেহারা, লালচে ঠোঁট, তীর তীরে নাকে একটা হীরের নাকছাবি পড়ত। লম্বা বেনি ঝুলে থাকত মুখের দুপাশে। আলমোড়ার সব ছেলেই রোশনির জন্য পাগল ছিল এক সময়, কিন্তু রোশনি প্রেমে পড়ল রমেশের। দুজনকে মানিয়েছিল খুব সুন্দর। প্রায় 2 বছর চুটিয়ে প্রেম করেছিল ওরা, জানেন। দালালদের বাড়িতে কোনো আপত্তিও ছিল না। রমেশের পিসি বেশ পছন্দই করতেন রোশনিকে, আর না করার তো কোনো কারণও নেই। একে তো অত সুন্দর দেখতে, তাছাড়া নিজেদেরই জাত গোত্রের মধ্যে। তাই রমেশেরও খুব একটা রাগ ঢাকের ব্যাপার ছিল না। শহরের সবাই কথাটা জেনে গেছিল। রোশনির বাবাও তেমন কিছু আপত্তি করেননি। কিন্তু হঠাৎ একদিন সকালে রমেশ আমাদের কাউকে কিছু না বলে কলকাতা চলে গেল, আর ফিরল না। রোশনি বারবার দালালদের বাড়িতে গিয়ে খোঁজ নিত, ওর বাবাও যেতেন সাথে, কিন্তু কেউ কিছু বলতে পারত না। রমেশ বা তার বাড়ির কেউ চিঠির উত্তর দেয় না, ফোন ধরে না। এদিকে গোটা শহরে তো রোশনির নামে একেবারে বদনাম রটে গেছে। ওরা আসলে রীতিমতো ঘনিষ্ঠভাবে চলাফেরা করত, তো তাই আর কি। জঙ্গলের ভেতরে নির্জন জায়গায় গিয়ে বসে থাকত, অনেকেই দেখেছে। মানুষ সেসব নিয়ে খারাপ খারাপ কথা বলতে লাগলো। রোশনিও তখন কেমন যেন হয়ে গেল। ঘর থেকে বেরোয় না, কেউ কিছু বললে কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এই সমস্ত মানসিক চাপেই সম্ভবত ওর বাবা হঠাৎ একদিন হার্ট ফেল করে মারা গেলেন। মা তো ছিলেন না, মেয়েটা একদম একলা হয়ে গেল। মেঘনাদ গভীর মনোযোগ দিয়ে রমেশ মিশ্রর কথা শুনছিলেন। উনি থামতে একটু অধৈর্য হয়ে বললেন, তারপর?
রোশনির বাবার এক বাল্য বন্ধু ছিলেন, নাম ইসমাইল শেখ। এখানকারই লোক, পাশাপাশি বাড়ি ছিল ওদের। দুজনেই ব্রিলিয়ান্ট ছাত্র। মহেন্দ্র স্যার এখানেই থেকে যান, কলেজ জয়েন করেন। ইসমাইল বাইরে সেটেল করেছিলেন, তবে নিয়মিত যোগাযোগ ছিল। ওই হার্ট অ্যাটাকের খবর পেয়ে এসেছিলেন। রোশনির বাবাই নিশ্চয়ই খবর দিয়েছিলেন। রোশনিকে উনি ওর কাছে নিয়ে চলে যান। এখানে ওদের বাড়িও বিক্রি হয়ে যায়। বেশ কয়েক বছর পর একবার গুজব শুনেছিলাম যে রোশনি নাকি মারা গেছে, কিন্তু সঠিক জানি না। ওর কোনো খবরও আর পাইনি তারপর। আমার ধারণা রোশনির সঙ্গে ঘনিষ্ঠতার খবরটা রমেশের কলকাতার বাড়িতে পৌঁছেছিল। তারপরেই ওরা ছেলেকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যান। কিন্তু রমেশের তো উচিত ছিল না রোশনির পাশে দাঁড়ানো। এরকম হতেই পারে যে ওর পিসি দুজনের বিয়ের কথাও বলেছিলেন, কিন্তু রমেশের ফ্যামিলি রাজি হয়নি। কেন যে ওদের আপত্তি হয়েছিল তাও জানি না। পিসে মশাই ভাইপোর কীর্তিকলাপে খুবই অপ্রস্তুত হয়েছিলেন। রোশনির বাবার কাছে ওদের মুখ দেখানোর অবস্থা ছিল না। এইসব কারণেই আমার মনে হয় যোগাযোগটা নষ্ট হয়ে গেছিল। এই পুরো ঘটনাটার জন্যই কিন্তু রমেশ দায়ী। একটি মেয়ের সঙ্গে ওরকম ঘনিষ্ঠতা করার আগে তো ভাবা দরকার ছিল, তাই নাকি? আমি নিজে কখনো এর জন্য রমেশকে ক্ষমা করতে পারিনি। এটাও ঠিক করেনি। এই ইসমাইল শেখ কিংবা তার পরিবার সম্পর্কে কোনো তথ্য আপনার কাছে আছে? না, সেরকম তথ্য তো কিছু নেই। হ্যাঁ, তবে ইসমাইল শেখের ছেলে খুব নামকরা বিজ্ঞানী, এটা আমি জানতাম। কয়েক বছর আগে বিজ্ঞানে গবেষণার জন্য পুরস্কার পেয়েছিলেন। তখন খবরটা কাগজে বেরিয়েছিল। ওর একটা ইন্টারভিউও ছিল, সেটা পড়েই আমি চিনতে পেরেছিলাম। আপনার নামটা মনে আছে? হ্যাঁ, নিশ্চয়ই, লিয়াকত শেখ। আচ্ছা, আপনাদের এখানে কি রোডোডেনড্রন ফুল হয়? মেঘনাদের প্রশ্নের আকস্মিকতায় একটু ঘাবড়ে যান রমেশবাবু, তবে পরক্ষণেই সামলে নিয়ে হেসে বলেন, হ্যাঁ, হয়তো মার্চ এপ্রিলে লাল ফুলে চারিদিক ভরে যায়। আপনার কথায় একটা জিনিস মনে পড়ল, জানেন, রডোডেনড্রনকে আমাদের এদিকে বলে গুড়াস। রমেশ আড়ালে রোশনিকে ডাকত লালি গুড়াস বলে। আমাকেও নিজেই একবার কথাটা বলেছিল। এটাও বলেছিল নামটা নাকি রোশনির ভারী পছন্দ। আমাদের এখানে রডোডেনড্রনের আতরও পাওয়া যায়। রোশনি নাকি সেই জন্যই সবসময় গুড়াস আতর ব্যবহার করত। মেঘনাদ পকেট থেকে একটা ছোট বাক্স বের করে রমেশ মিশ্রর দিকে এগিয়ে দিয়ে বললেন, দেখুন তো, এরকম কোনো জিনিস রোশনি ব্যবহার করত কিনা। আরে, এ তো চীনা পোকার টিপ। আমাদের এখানে মেয়েরা পরে। এখন অবশ্য খুব বেশি দেখা যায় না, তবে রোশনি পরত। আমার মনে আছে রূপোর ওপর এরকম মিনাকারির ঝুমকা এদিকে পাওয়া যায়, তবে রোশনি পরত কিনা এখন আর মনে নেই। রমেশ মিশ্রকে ধন্যবাদ দিয়ে উঠলেন মেঘনাদ। সন্ধে হয়ে গেছে। পাহাড়ের রাস্তা ধীরে ধীরে নির্জন হয়ে আসছে। হালকা কুয়াশা জমতে শুরু করেছে চারপাশে। মিশ্র ভিলা থেকে সুবেশদের বাড়ি খুব দূরে নয়, হেঁটেই যাওয়া যায়। মেঘনাদকে বিদায় জানাতে গেট পর্যন্ত এগিয়ে এলেন রমেশ মিশ্র। গেট খুলে মেঘনাদ যখন বেরোচ্ছেন, তখন হঠাৎ খুব নিচু গলায় বললেন, একটা কথা তখন আপনাকে বলিনি। আসলে বলবো কিনা ঠিক করে উঠতে পারছিলাম না, তাই রমেশ যখন পালিয়ে যায়, রোশনি কিন্তু তখন প্রেগন্যান্ট ছিল।
সরোজকে বলেছিলেন দিল্লিতে থাকেন বিজ্ঞানী লিয়াকত শেখের সম্পর্কে ডিটেল খবর লাগবে, পারিবারিক এবং কাজের জগৎ দুই। সরোজ দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে সব ইনফরমেশন পাঠিয়েছে। সেগুলো পড়ে রমেশ মিশ্রকে একটা হোয়াটসঅ্যাপ করেছিলেন মেঘনাদ, তারও জবাব এসে গেছে। এবার বিকাশ সরকারকে একটা ফোন করতে হবে। কেয়ার হাসপাতালে আরেকবার যাওয়া দরকার। জিগসো পাজলের কয়েকটা জায়গায় এখনো ফাঁক রয়েছে। 2-3 জনের সঙ্গে কথা না বললে সেটা ভরবে না। বিকাশকে ফোনটা করে রং তুলি নিয়ে বসলেন মেঘনাদ। একসময় নিয়মিত ছবি আঁকতেন, এখনো সময় পেলে ক্যানভাসের সামনে বসেন। ভালো পোর্ট্রেট আঁকার হাত ছিল। দেখা যাক একবার চেষ্টা করে। রবিবার, সবারই ছুটি থাকবে ধরে নিয়ে নিজের বাড়িতেই আসতে বলেছিলেন মেঘনাদ। তার স্টাডিতে কয়েকটা বাড়তি চেয়ার দিয়ে বসার ব্যবস্থা। মনোজিৎ আর রেখা এলো একটু পরেই। তারপরেই এলেন ডক্টর সঙ্গীতা আচার্য। সরোজকে মেঘনাদ ইচ্ছে করেই আসতে বলেননি। বাড়িতে বলা ছিল সবাই এসে গেলে চা দিয়ে দরজা ভেজিয়ে চলে যাবে, তারপর যেন আর কেউ এই ঘরে না আসে। তাই চায়ের সরঞ্জাম গুছিয়ে অসীমা এসে জানতে চাইলেন, চা কি এবার দিয়ে দেব? সবাই এসে গেছেন? না, একজন এখনো বাকি আছেন, যে কোনো সময় এসে পড়বেন। বলতে বলতেই কলিং বেলের আওয়াজ শোনা গেল। একটু পরেই অসীমার সঙ্গে একজন বয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন। সাধারণ শার্ট প্যান্ট পরা, সৌম্য চেহারায় শিক্ষা এবং বৃদ্ধির ছাপ। ঘরের একপাশে একটা সিঙ্গেল সোফা ছিল। মেঘনাদের ইশারায় ভদ্রলোক সেখানে গিয়ে বসলেন। অসীমা সবাইকে চা দিয়ে বেরিয়ে গেলেন। মেঘনাদ তার নিজের চেয়ারে বসে প্রথমে কিছু কাগজপত্র গুছিয়ে নিলেন। তারপর খুব শান্ত গলায় বললেন, আমি কথা শুরু করার আগে প্রত্যেককে অনুরোধ করব নিজেদের মোবাইল অফ করে টেবিলের ওপর রেখে দিন। আজ এখানে যে কথাবার্তা হবে সেটা কিন্তু কেউ রেকর্ড করবেন না প্লিজ। আজকের আলোচনা থেকে ঠিক কি বেরিয়ে আসবে আমি তা নিজেও পুরোটা জানি না, যদিও কিছুটা আন্দাজ করতে পারছি। তাই আমি চাই যতক্ষণ না আমি বলবো ততক্ষণ এখানে যা আপনারা জানতে পারবেন সেটা ঘরের বাইরে যাবে না। আপনারা সকলেই ভদ্রলোক, আশা করি এইটুকু আস্থা আমি আপনাদের উপর রাখতে পারি। মেঘনাদের কথায় সবার মুখের ওপর দিয়ে একটা আশঙ্কার মেঘ খেলে গেলেও মাথা নাড়লেন সকলেই। একটু থেমে মেঘনাদ শুরু করলেন, রমেশ দেসাইয়ের ছেলে মনোজিৎ দেসাইয়ের সন্দেহ হয় যে তার বাবার মৃত্যুটা স্বাভাবিক নয়। সেই কারণে সে এফআইআর করে এবং তার থেকেই এই তদন্তের সূত্রপাত। এটা আমরা সবাই জানি। মনোজিৎ আমার ভাগ্নের বন্ধু, তার কাছেই আমার সম্বন্ধে কিছু কথা শুনে সে এখানে এসেছিল। আমি পুলিশ নই, পেশাদারি গোয়েন্দাও নই। আমি আসলে একজন সাহিত্যিক, যদিও নিজে কখনো কিন্তু গোয়েন্দা গল্প লিখি না। কিন্তু আমার বন্ধু সরোজ, যাকে আপনারা চেনেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম বলে, তার ইচ্ছেতেই আমি মাঝে মাঝে বিভিন্ন ঘটনায় তদন্তে সাহায্য করি। সরোজের মতে হয়তো লেখক হওয়ার জন্যই আমি অনেক সময় এমনভাবে ঘটনাকে দেখতে পারি কিংবা কারোর মনস্তত্ত্ব এমনভাবে বিশ্লেষণ করতে পারি যেটা পুলিশের চিন্তা ভাবনার থেকে আলাদা। ঠিক আছে, তা আমি নিজে ব্যাপারটা নিয়ে কখনোই কিন্তু খুব একটা ভাবিনি। অনেক দিনের বন্ধু, তাকে কোনোভাবে সাহায্য করতে পারলে আমার তো ভালোই লাগে। যাই হোক, মনোজিতের ব্যাপারটা কিন্তু একদম অন্যরকম। কারণ মনোজিৎ নিজে সরাসরি আমার কাছে এসেছে। তাই প্রথমটায় আমি একটু দ্বিধায় ছিলাম। পরে সরোজের দিক থেকে উৎসাহ আর মনোজিতের সমস্যাটা বুঝে মনে হলো একবার চেষ্টা করে দেখা যাক। কারণ পরিস্থিতিটা এমন যে পুলিশ এটাতে বিশেষ এগোতে চাইবে না। হাসপাতালে হার্ট অ্যাটাকে একজন মারা গেছেন, ডাক্তার বলছে মৃত্যু স্বাভাবিক। সেখানে তার বাড়ির লোক খুনের অভিযোগ তুললে পুলিশ শুনবে কেন? তাই মনোজিৎকে সাহায্য করার জন্য, বিশেষ করে ওর মানসিক অশান্তি দূর করার জন্য আমি কাজটা করতে রাজি হই। যদিও ওর কাছে সব কথা শুনে আমারও ধারণা হয়েছিল যে রমেশ দেসাইয়ের মৃত্যু স্বাভাবিক। মারা যাওয়ার আগের রাতে তার একবার হার্ট অ্যাটাক হয়েছিল।
মনোজিতের বক্তব্য ছিল রমেশ দেসাই কোনো কারণে খুব ভয় পেয়েছিলেন এবং সেজন্যই তার হার্ট অ্যাটাক হয়েছিল। তিনি কিছু একটা বলারও চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা বোঝা যায়নি। রমেশ দেসাইকে সেই সময় অ্যাটেন্ড করেছিল যে নার্স, সেই মনীষ রাও, যে লক্ষণগুলোর কথা বলেছিল সেগুলো নিশ্চিত হার্ট অ্যাটাকের, তবে তার পিছনে ভয়ও থাকতে পারে। যদিও কি কারণে রমেশ দেসাই ভয় পেতে পারেন তার কোনো ব্যাখ্যা মনীষ দিতে পারেনি। ভয় পাওয়ার মতো কোনো কিছু সে দেখতেও পায়নি। মনীষ একটাই কথা আমাকে বলেছিল যে সে রমেশ দেসাইয়ের কেবিনে একটা হালকা গন্ধ পেয়েছিল, সুন্দর গন্ধ, কিন্তু কিসের গন্ধ সেটা সে বুঝতে পারেনি। পেশেন্টের তখন এমন অবস্থা যে এসব নিয়ে ভাবার সময়ও তার ছিল না। মনীষকে দেখে রমেশ কিছু বলার চেষ্টা করেছিলেন। তার মধ্যে একটি কথাই মনীষ বুঝতে পেরেছিল, সেটা হচ্ছে আয়া। কিন্তু কেয়ার হাসপাতালে আয়া রাখার কোনো ব্যবস্থাই নেই, তাই মনীষ কথাটায় গুরুত্ব দেয়নি। সেই রাতে হার্ট অ্যাটাকের পর রমেশ দেসাই অজ্ঞান হয়ে যান। মাঝখানে একবার তার জ্ঞান ফিরেছিল, তখনও তিনি কিছু বলার চেষ্টা করেছিলেন। মনোজিৎ আমাকে বলে যে তার বাবা গোলাপ, মানে গোলাপের কথা বলছিলেন আর নাতির নাম ধরে ডাকছিলেন। যদিও মনোজিতের মা আমাকে বলেন যে তার স্বামী গুলশন গুলশন বলে কাউকে ডাকছিলেন, কিন্তু তারা গুলশন বলে কাউকে চেনেন না। এরপরেই রমেশ দেসাইয়ের দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয় এবং তার আর জ্ঞান ফেরেনি। কিন্তু মনোজিতের হঠাৎ করে মনে হলো কেন যে তার বাবা ভয় পেতে পারেন, এবং এতটাই ভয় পেতে পারেন যে তার জন্য তার হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে। প্রশ্নটা আমি মনোজিৎকে করেছিলাম। ও আমাকে বলে যে বাবা কিছুদিন ধরেই খুব ভয়ে ছিলেন, বাবাকে কেউ ভয়ে দেখাচ্ছিল। প্রমাণ হিসেবে ও 3টে ঘটনার কথাও আমাকে বলেছিল। তার মধ্যে একটা হচ্ছে বাবার জামায় লেগে থাকা একটা টিপ, দ্বিতীয় হচ্ছে বাবার নামে আসা পার্সেল যাতে একটা রূপোর ঝুমকো ছিল, আর 3 নম্বর হচ্ছে রমেশ দেসাইয়ের জন্মদিনে পাঠানো একগোছা ফুল। 3টে জিনিস দেখেই রমেশ দেসাই অসম্ভব ভয় পেয়েছিলেন। এরপর তিনি ঘন ঘন জ্যোতিষের কাছে যেতে থাকেন। এমনিতেই ওর ভূত প্রেত অলৌকিকের ব্যাপারে বিশ্বাস ছিল, সেটা আরো বেড়ে যায়। রাতে ঘরে একা থাকতে চাইতেন না, ইত্যাদি ইত্যাদি। মনোজিতের কাছে এই কথাগুলো শোনার পর আমার মনে হয় যদি ওর বাবা খুন নাও হয়ে থাকেন, উনি কেন ভয় পাচ্ছিলেন সেটা জানা দরকার। কেউ কি ওকে ব্ল্যাকমেল করছিল? আমি তদন্ত করতে রাজি হয়ে যাই। সরোজ বলে যে সে আমাকে সাহায্য করবে। এবার কোনো খুন যদি কেউ করে তাহলে তার পেছনে সবসময় একটা নির্দিষ্ট মোটিভ থাকে। রমেশ দেসাইয়ের মৃত্যুটাকে যদি আমি খুন বলে ধরে নিই তাহলে তার পিছনে মোটিভ কি ছিল? মনোজিতের বক্তব্য ছিল সিপ্লেক্স প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার বোর্ড অফ ডিরেক্টরসে অনেকে আছেন, রমেশ দেসাই ছিলেন ম্যানেজিং ডিরেক্টর, তারপর মনোজিৎ হবে এমডি। কিন্তু সেজন্য মনোজিৎকে সাকসেসর হিসেবে ঘোষণা করতে হবে রমেশকে, তা না হলে অন্য যে কেউ ম্যাক্সিমাম শেয়ার হোল্ডারদের সাপোর্ট নিয়ে এমডি হয়ে যেতে পারেন। এক্ষেত্রে রমেশ দেসাইয়ের আকস্মিক মৃত্যুতে সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তার মানে আমার হিসেবে খুনের মোটিভ দাঁড়ালো সিপ্লেক্সের এমডি হওয়া। সেক্ষেত্রে পরিবারের সদস্যদের উপরেই সন্দেহ সব থেকে বেশি পড়বে, কারণ এমডি হওয়ার সম্ভাবনা তাঁদেরই। এর মধ্যে আছে হিমেশ, প্রিয়া, প্রিয়ার বর, রেখা, রেবতী মানে মনোজিতের মা, আর কল্যাণী মানে মনোজিতের কাকিমা। এরা সকলেই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসে আছেন। মনোজিৎকেও আমি পুরোপুরি সন্দেহের তালিকার বাইরে রাখিনি। বাবা হঠাৎ মারা গেলে ওর কোনো বিশেষ সুবিধে হবে কি না সেটাও আমার সার্ভেলেন্সে ছিল। কিন্তু কাজটা শুরু করার পর আমি একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম। যেদিন রমেশ দেসাই মারা যান সেদিন সন্ধ্যের পর প্রিয়া, প্রিয়ার বর আর হিমেশ ছাড়া বাকি সকলেই পেশেন্টের সঙ্গে কেবিনে দেখা করতে গেছিলেন। হিমেশ যদিও ওপরে যাননি, কিন্তু তিনি সে সময় হাসপাতাল চত্বরেই ছিলেন। আর যে সময় রমেশ দেসাই ভয় পেলেন তার আগের সমপর্যায়ে এরা কে কি করছিলেন সেই অ্যালিবাই
কারোরই তেমন জোরালো নয়। হিমেশকে ফোন করে ঘরে পাওয়া যায়নি, ফোন সুইচড অফ বলেছে। রেবতী আর কল্যাণী দুজনেই তার খানিকক্ষণ আগে বাড়িতে ফিরেছেন। রেখা মনোজিতের সঙ্গে ফেরার সময় মাঝপথে নেমে ভবানীপুরের অনাথ আশ্রমে গেছিলেন। সেখান থেকে ট্যাক্সি করে বাড়ি ফেরেন। সেখানে রেখা কতক্ষণ ছিলেন তার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। তদন্তের এই পর্যায়ে এসে আমি বেশ খানিকটা কনফিউজড ছিলাম, কারণ রেবতী এবং কল্যাণী দুজনেই বলেছিলেন যে তারা মনে করেন রমেশ দেসাইকে খুন করা হয়েছে। কে খুন করেছে সে বিষয়ে কিছু অদ্ভুত তত্ত্বও দিয়েছিলেন। সেটা আর আমি এখানে আলোচনা করছি না, কিন্তু রেখার সঙ্গে কথা বলে আমার চিন্তাধারার বেশ খানিকটা পরিবর্তন হয়। রেখা আমাকে খুব স্পষ্টভাবেই বলেছিল যে সাকসেসর অ্যানাউন্স না হলেও মনোজিতই এমডি হবে। কেন হবে সেটাও ও আমাকে দেসাই পরিবারের মানসিকতা এবং সংখ্যাতত্ত্ব দুদিক দিয়েই বুঝিয়েছিল। রেখার কথার মধ্যে যুক্তি ছিল, তাই তখন আমার মনে হয় খুনের পেছনে কি অন্য কোনো কারণ আছে। আমি তখন রমেশ দেসাইকে কেন ভয় দেখানো হচ্ছিল সেই কারণটা আরো জোর দিয়ে খুঁজতে শুরু করি। যে তিনটি জিনিস দেখে মনোজিতের বাবা ভয় পেয়েছিলেন তার প্রথমটি হলো একটা টিপ। সাধারণ টিপ নয়, অদ্ভুত ধরনের রংচঙে টিপ। আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি এক ধরনের পাহাড়ি পোকার পাখা কেটে এই টিপ তৈরি হয়। আর যে ফুলের তোড়াটা দেখে রমেশ প্রায় হিস্টেরিক্যাল হয়ে গিয়েছিলেন সেটা ছিল এক গোছার রোডোডেন্ড্রন, এক ধরনের পাহাড়ি ফুল। তাহলে কি রমেশ দেসাই এর সঙ্গে পাহাড়ের কোনো যোগাযোগ ছিল? প্রশ্নটা করায় মনোজিৎ প্রথমটায় সরাসরি নাই বলে দিয়েছিল। তারপর মাকে জিজ্ঞাসা করতে জানতে পারে তরুণ বয়সে কলকাতা যখন নকশাল আন্দোলনে উত্তাল, তখন সেই আঁচ থেকে ছেলেকে বাঁচাতে তাকে আলমোড়ায় পিসির কাছে পাঠিয়ে দিয়েছিলেন রমেশের বাবা। বছর দুয়েক পর রমেশ নাকি সেখানে কলেজের পড়া অসমাপ্ত রেখেই ফিরে আসেন। মনোজিৎ আমাকে এটাও বলে যে বাবার ওই পিসি কিংবা তার পরিবারের সঙ্গে তাদের কিন্তু বহুদিন যাবতই কোনো সম্পর্ক নেই। বিপদের সময় যার কাছে ছেলেকে পাঠানো যায় সেই বোনের সঙ্গে হঠাৎ সম্পর্ক ছিন্ন হলো কেন? এই ব্যাপারটা আমাকে ভাবায়। যোগাযোগ নেই বহু বছর, তবু বহু চেষ্টা চরিত্র করে সেই পিসির পরিবারের ঠিকানা, ফোন নম্বর জোগাড় করা হয় এবং আমি চলে যাই আলমোড়ায় রমেশের বোনের যেখানে বিয়ে হয়েছিল সেই দালাল পরিবারের আতিথ্য নিতে। কথা থামিয়ে ঘরের মধ্যে একবার পায়চারি করেন মেঘনাদ। নিজের কাপটা তুলে নিয়ে চায়ে একটা চুমুক দেন, তারপর ফের বলতে শুরু করেন, আজ এখানে যারা এসেছেন তারা সকলেই একে অপরের পরিচিত, কিন্তু একজনকে আপনারা কেউ চেনেন না। এবার আমি তার সঙ্গে সবার পরিচয় করিয়ে দেব। সিঙ্গল সোফায় বসে থাকা আগন্তুকের দিকে ইশারা করেন মেঘনাদ। ইনি রমেশ মিশ্র, আলমোড়ার কলেজের প্রাক্তন অধ্যাপক। এর আরও একটা পরিচয় হলো রমেশ যখন আলমোড়ায় ছিলেন তখন এই নেমসেকের সঙ্গে তার গভীর বন্ধুত্ব হয় এবং আলমোড়া থেকে চলে আসার পর পিসির বাড়ির পাশাপাশি বন্ধুত্বেরও চিরবিচ্ছেদ ঘটে যায়। রমেশ দেসাই আলমোড়ার সঙ্গে সব রকম সংস্রব ত্যাগ করেন। আমি আলমোড়ায় যাওয়ার পর দালালদের বাড়ির সূত্রেই এর কথা জানতে পেরে নিজেই গিয়ে আলাপ করি এবং তখনই রমেশের জীবনের এক অজানা অধ্যায় আমার সামনে আসে। আলমোড়ায় থাকাকালীন রমেশ সেখানকার একটি মেয়ের প্রেমে পড়েন। সেই বয়সে রমেশ ছিলেন অসম্ভব হ্যান্ডসাম, মেয়েটিও অপূর্ব সুন্দরী। প্রেম জমে উঠতে দেরি হয় না। গুজরাতি পরিবার, পাল্টি ঘর, তাই তুলনামূলকভাবে মুক্তমনা দালালরা কিছু মনে করেননি। ভাইপোকে খানিকটা প্রশ্রয় দিয়েছিলেন পিসি। ভালো ঘর, ভালো ছেলে, তাই মেয়ের বাড়িতেও আপত্তির কিছু ছিল না। ক্রমশ আলমোড়া সকলেই জেনে যায় এই প্রেমের কথা। সবাই যখন ধরেই নিয়েছে যে দুজনের বিয়ে হবে, সেই সময় একদিন রমেশ দেসাই কাউকে কিছু না জানিয়ে চলে আসেন কলকাতায়।
মেয়েটির পরিবারের তরফ থেকে অনেক চেষ্টা করেও তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। এই ঘটনায় দালালদের পরিবারও অত্যন্ত অপ্রস্তুত, অসম্মানিত বোধ করেন। চরম মানসিক আঘাতে মেয়েটির মস্তিষ্ক বিকৃতি ঘটে। মেয়েটির মা ছিল না। একমাত্র সন্তানের এরকম বিপর্যস্ত অবস্থা চোখের সামনে দেখে তার বাবার হার্ট অ্যাটাক হয়, তিনি মারা যান। মেয়েটিকে তখন তার বাবার ঘনিষ্ঠ বন্ধু ইসমাইল শেখ দিল্লি নিয়ে চলে যান। বাড়ি, ঘর, দোর, ব্যবসা সব বিক্রি হয়ে যায়। প্রায় বছর 10 পর মেয়েটির মৃত্যু সংবাদ রমেশ মিশ্রর কানে আসে। তবে তিনিও ব্যাপারে আর কিছু জানার চেষ্টা করেননি। মিশ্রজি আমাকে শুধু আরেকটি কথাই বলেছিলেন, যে সময় এই ঘটনাটা ঘটে তখন ওই মেয়েটির মানে রমেশ দেসাইয়ের প্রেমিকা ছিল অন্তঃসত্ত্বা, প্রেগন্যান্ট। প্রখ্যাত বৈজ্ঞানিক লিয়াকত শেখের কথা আমরা সবাই শুনেছি। চন্দ্রাভিযানের সময় বিভিন্ন কাগজে তার একাধিক সাক্ষাৎকার বেরিয়েছে। এই লিয়াকত শেখ হলেন ইসমাইল শেখের ছেলে। রমেশ মিশ্রর কাছে সে কথা জানতে পেরে আমি শেখ পরিবারের বিষয়ে খোঁজ নেওয়ার জন্য সরোজকে বলি। সরোজ ততক্ষণ খোঁজ খবর নিক, আমরা সেই সুযোগে কলকাতায় ফিরে আসি। প্রথমেই আমি আপনাদের 3টি ভিডিও দেখাবো। আমার সঙ্গে 3 জনের কথোপকথন, পুরোটাই এই তদন্তের অংশ। তাই আমার অনুরোধে সরোজ রেকর্ডিংয়ের ব্যবস্থা করেছিল। প্রথম ভিডিওটা সুবল সেনের, কার্ডিওলজিস্ট সুবল সেন। মেঘনাদ একটা ছোট্ট টেবিলের ওপর নিজের ল্যাপটপটা রেখে সেটা অন করলেন। স্ক্রিনে সুবল সেন আর মেঘনাদ মুখোমুখি। মেঘনাদ প্রশ্ন করছেন, ডক্টর সেন, আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই। প্রথমত, আপনি তো একটা সময় পর্যন্ত রমেশ দেসাইয়ের পারিবারিক চিকিৎসক ছিলেন, ফ্যামিলি ফিজিশিয়ান। আপনার দেওয়া পুরনো প্রেসক্রিপশন এবং মেডিকেল রিপোর্ট রেখা আমাকে দিয়েছে। আপনার মতে রমেশ দেসাইয়ের হার্টের অবস্থা কিরকম ছিল? ডক্টর সুবল সেন একটু নড়ে চড়ে বসে সামান্য বিরক্তভাবে বললেন, মিস্টার দেশাই যখন আমার কাছে চিকিৎসা করাতেন তখন ওর হার্টের কন্ডিশনটা মোটেই ভালো ছিল না। অন্তত আমার কাছে যেসব টেস্ট হয়েছিল তার রিপোর্ট তাই বলছে। ওষুধ চলতো, বেশ কিছু রেস্ট্রিকশনও ছিল। তারপর তো একটা সময় উনি আমার কাছে আসাই বন্ধ করে দিলেন। আমি তো আপনাকে রমেশ দেসাইয়ের সাম্প্রতিক কিছু রিপোর্টও পাঠিয়েছিলাম, সেটা দেখে আপনার কি মনে হলো? সুবল সেনের ভুরুর ভাঁজ একটু গভীর হলো। দেখুন মেঘনাথ বাবু, আপনি মিস্টার দেশাইয়ের যে রিপোর্টগুলো আমাকে পাঠিয়েছেন সেটা আনএক্সপেক্টেডলি ভালো। মানে ওর হার্টের অবস্থা যা ছিল তার থেকে এই জায়গায় আসাটা খুবই কঠিন ব্যাপার। আমার মতে প্রায় অস্বাভাবিকই বলতে পারেন। তবে আমি তো জানি না ডক্টর আচার্য কিভাবে ওর চিকিৎসা করেছেন। আফটার অল, চিকিৎসা তো একটা বিজ্ঞান। স্ক্রিনে সুবল সেনের কথা শুনতে শুনতে ক্রমশ চোয়াল শক্ত হয়ে উঠছিল সঙ্গীতার। এবার আর থাকতে না পেরে উঠে দাঁড়ালেন। মিস্টার বসু, আমি জানি না আপনি কেন আমাকে বাড়িতে ডেকে এভাবে অপমান করছেন। রমেশ দেসাই মারা গেছেন, একটা স্বাভাবিক হার্ট ফেলিয়ারে মৃত্যু। তার মধ্যে আমি কোথা থেকে আসছি? হ্যাঁ, আমার দুর্ভাগ্য যে আমি ওর চিকিৎসা করতাম। উনি আমার উপর সুবল সেনের থেকে বেশি আস্থা রেখেছিলেন। আপনাদের যদি চিকিৎসক হিসেবে আমার যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ থাকে তাহলে কোর্টে যান। খুব ঠান্ডা চোখে ডক্টর আচার্যকে দেখছিলেন মেঘনাদ। এবার ইস্পাতের মতো কঠিন গলায় বললেন, বসে পড়ুন ডক্টর আচার্য, গল্প এখনো বাকি আছে। সবটা শুনে তারপর যেতে পারবেন। আর চিকিৎসক হিসেবে আপনার যোগ্যতা নিয়ে কেউ কোনো সন্দেহ প্রকাশ করেনি। শুধু তো রমেশ দেসাই নন, আপনার তো আরো বহু পেশেন্ট আছেন, তারাও তো আপনার উপর আস্থা রাখেন। মনোজিতের ঠাকুমাকে তো আপনিই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। বসুন বসুন। কি বলছিলাম যেন? ও হ্যাঁ, এরপর আপনাদের যে ভিডিওটা দেখাবো সেই ভদ্রলোককে আপনারা সবাই হয়তো চেনেন না, কাজেই তাঁর পরিচয়টা দিয়ে রাখা দরকার। ইনি হলেন মিস্টার মল্লিক, কেয়ার হসপিটালের ওটি ইনচার্জ।
রমেশ দেসাইয়ের অপারেশনের আগের দিন ওটি বদল নিয়ে একটা ঝামেলা হয়েছিল। সে বিষয়েই আমি মিস্টার মল্লিকের সঙ্গে কথা বলেছিলাম। কি কথা হয়েছিল দেখুন। ল্যাপটপে ভিডিও চালু করলেন মেঘনাদ। আচ্ছা মিস্টার মল্লিক, রমেশ দেসাই যেদিন মারা গেলেন সেদিন আপনার সঙ্গে ডক্টর আচার্যর একটা ঝামেলা হয়েছিল, সেটা কেন হয়েছিল একটু বলবেন? মিস্টার মল্লিকের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে পুরো পরিস্থিতিতে তিনি বেশ একটু নার্ভাস বোধ করছেন। দুবার চশমাটা খোলা পড়া করে গলা ঝেড়ে বললেন, না তেমন কিছু নয়। আসলে আমাদের হাসপাতালে 5টা ওটি আছে, সবগুলোতেই অপারেশন হয়, আর প্রতিটি অপারেশনের পরই ওটি স্টেরিলাইজড করা হয়। কিন্তু স্টেরিলাইজড করার পরেও কিছু খারাপ ব্যাকটেরিয়া কখনো কখনো ওটিতে থেকে যায়। রমেশ দেশাইয়ের অপারেশন হওয়ার কথা ছিল 4 নম্বর ওটিতে। 2 দিন আগে ওই ওটিতে একজন অল্প বয়সী ভদ্রমহিলার একটা অপারেশন হয়েছিল। খুবই সামান্য অপারেশন। মহিলা এখন রীতিমতন সুস্থ, অথচ অপারেশনের পর তার হঠাৎ ইনফেকশন হয়ে গিয়ে একবার জমে মানুষে টানাটানি শুরু হলো। এই ঘটনাতে আমার সন্দেহ হয় যে ওটিতে কিছু একটা সমস্যা হয়েছে, আর সেটা বোঝার জন্য সোয়াব পরীক্ষা করতে হবে। আর সেটার রিপোর্ট না আসা পর্যন্ত ওখানে অপারেশন করা যাবে না। বিশেষ করে রমেশ দেশাইয়ের ছিল নি রিপ্লেসমেন্টের অপারেশন, আর তার মানে ডাক্তারি পরিভাষায় আমরা যাকে বলি ওপেন অপারেশন। কিন্তু ডাক্তার আচার্য কিছুতে এটাতে রাজি হচ্ছিলেন না। ওনার বক্তব্য ছিল আগের পেশেন্টের ইনফেকশনটা কোইন্সিডেন্টাল, ওটি ভালো করে স্টেরিলাইজড করা হয়েছে, সুতরাং ভয়ের কিছু নেই। কিন্তু আমি সেটাতে রাজি হতে পারিনি। রমেশ দেসাইয়ের জন্য যখন 4 নম্বর ওটি নির্দিষ্ট করা হলো, তখন ডক্টর আচার্য কি এই ঘটনাটার কথা জানতেন না? না, না জানার কোনো কারণ নেই। আর যদি তর্কের খাতিরে ধরেই নিই যে জানতেন না, তাহলেও আমি তো ওনাকে বলেছি যে কেন করা যাবে না। অপারেশন ওখানে না হলে কি অসুবিধা হচ্ছিল? না, মেজর কিছু নয়, খুব বেশি হলে অপারেশনটা একদিন পিছিয়ে যেত। আর তাতে অবশ্য নিশ্চিত যে ডাক্তার আচার্যের খানিকটা ফেস লস হতো। কিন্তু মানুষের জীবনের দাম তো তার থেকে বেশি, তাই না? শেষ পর্যন্ত ব্যাপারটা মিটল কিভাবে? অন্য একজন পেশেন্টের ওটি ক্যান্সেল হওয়ায় সেখানে দেশাইকে দেওয়ার ব্যবস্থা হলো। সেই ওটি স্টেরিলাইজড করার পরের অপারেশনের জন্য রেডি করা। এসব আমি দায়িত্ব নিয়ে করিয়েছিলাম। ডাক্তার আচার্যও নিজেও হাসপাতালে ছিলেন। ফাইনালি সবকিছু দেখে তারপর সেদিন বাড়ি গেছেন। ভিডিওটা শেষ হলে মেঘনাদ বললেন, এবার 3 নম্বর, কেয়ার হাসপাতালের স্টোর কিপার হরিমোহন। স্ক্রিনে হরিমোহন আর মেঘনাদ স্টোর রুমে বসেই কথোপকথন চলছে। আচ্ছা হরিমোহন বাবু, আপনিও তো জানেন যে সেদিন সবকিছু সেরে ডক্টর আচার্য অনেক রাতে বাড়ি গেছিলেন। হ্যাঁ স্যার, আপনাকে তো বলেছিলাম সেই বিয়ে বাড়ি যাওয়ার কথা। আমি বিয়ে বাড়ি থেকে ফেরার পর উনি বেরিয়েছেন। ডক্টর আচার্য কি আপনার জন্য অপেক্ষা করছিলেন? হ্যাঁ স্যার। কেন বলুন তো? আসলে ওটিতে কাজ চলছিল তো, তাই স্টোর থেকে যদি কিছু লাগে সেজন্য চাবিটা ডক্টর আচার্যের কাছেই আমি দিয়ে গেছিলাম। আমি ফেরার পর আমার হাতে চাবি দিয়ে তারপরই উনি বাড়ি যান। আপনি যখন চাবি নিতে গেলেন তখন অস্বাভাবিক কিছু কি আপনার নজরে পড়েছিল? না তো, তবে হ্যাঁ, একটা খুব সুন্দর গন্ধ পেয়েছিলাম। ডক্টর আচার্য একটা বেশ ভালো পারফিউম মেখেছিলেন। কথাবার্তা আরো অনেক কিছুই হয়েছিল, কিন্তু এইটুকু দরকার ছিল বলে আপনাদের দেখালাম। ল্যাপটপ বন্ধ করে নিজের ড্রয়ার থেকে একটা হাতে আঁকা ছবি বার করে রমেশ মিশ্রর হাতে দিয়ে মেঘনাদ বললেন, তো মিশ্রজি, আপনি বলুন তো এই ছবিটা কার? এটা তো রোশনির ছবি। আপনি কোথা থেকে পেলেন? সে কথায় পরে আসছি, কিন্তু আপনি তো রোশনির কোনো ছবি আমাকে দেননি, তাই তো? মাথা নাড়লেন মিশ্রজি। রোশনি কে? রেখার প্রশ্নে একটু হাসলেন মেঘনাদ। রোশনি রমেশ দেসাইয়ের সেই হারিয়ে যাওয়া প্রেমিকা। তার কথা বলার আগে আমি তোমাদের বলবো, সরোজ দিল্লি থেকে লিয়াকত শেখ এর সম্বন্ধে কি খবর জোগাড় করে আমাকে দিয়েছিল। লিয়াকত শেখ ইসমাইল শেখের ছেলে,
দিল্লিতে বাড়ি, নামকরা বিজ্ঞানী, দেশে বিদেশে তার লেখা পেপার পড়া হয়। স্ত্রী আর 2 ছেলে আছে। লিয়াকত তার বাবার একমাত্র সন্তান। কিন্তু ইসমাইল শেখ একটি মেয়েকে দত্তক নিয়েছিলেন। লিয়াকতের সেই বোনের নাম সঙ্গীতা আচার্য। কথাটা শোনার পর রমেশ মিশ্রকে ফোন করে আমি জানতে পারি যে রোশনিও ছিল আচার্য বাড়িরই মেয়ে। রোশনি আচার্য গুজরাতিদের খুব কমন পদবী আচার্য, যাকে আমরা বাংলায় বলি আচার্য। চমকে উঠল ঘরের সবাই। ডক্টর আচার্যর মুখ কাগজের মতো সাদা। মেঘনাদ কঠিন গলায় বললেন, আমি হয়তো অনেকটাই আন্দাজ করতে পারছি ডক্টর আচার্য, কিন্তু তবু আপনার মুখ থেকে শুনতে চাই। বুঝতেই পারছেন আপনি ধরা পড়ে গেছেন। আপনার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে তবেই আমি আজ সবাইকে আসতে বলেছি। বলুন, কি জানতে চান? সঙ্গীতার গলা অস্বাভাবিক রকম শান্ত। রোশনি আলমোড়া থেকে চলে যাওয়ার পর কি ঘটেছিল? সত্যি কিভাবে মারা গেলেন রমেশ দেসাই? গল্পের সব সূত্রই তো আসলে আপনারই হাতে। মেঘনাদের কথায় মুহূর্তে সঙ্গীতার 2 চোখ জ্বলে ওঠে। গল্প নয় মেঘনাদ বাবু, সত্য ঘটনা, অত্যন্ত রূঢ়, বাস্তব, যার ফল আমার মা ভোগ করেছে, আমি আজও ভোগ করছি। হ্যাঁ, রোশনি আচার্য আমার মা। আমার মা রমেশ দেসাইকে ভালোবেসেছিল। ছোট পাহাড়ি শহরের মেয়ে, বয়সও তখন অল্প। প্রেমে পড়েছিল বললে বোধহয় কম বলা হয়। নিজের জীবন দিয়েই চেয়েছিল মানুষটাকে। আপনি ঠিকই বলেছেন, পাল্টি ঘর, ভালো পরিবার, আপত্তি হওয়ার তো কথা নয়। তাই রমেশ দেসাইয়ের পিসি কিংবা আমার দাদু কেউই আপত্তি করেননি। কিন্তু ঝড় এলো অন্য জায়গা থেকে। বোনের কাছে সব কথা শুনে, বিশেষ করে মেয়ে খুব সুন্দরী জেনে ছেলের বাড়ি থেকেও প্রথমটায় আপত্তি হয়নি। কিন্তু কলকাতা থেকে ওরা আমার মায়ের কোষ্ঠী চেয়ে পাঠান। সেই কোষ্ঠী জ্যোতিষকে দিলে তিনি বলেন যে দুজনের কোষ্ঠীর কোনো মিল নেই, এই বিয়ে সুখের হবে না। তাছাড়া কোষ্ঠী বিচার করে বোঝা যাচ্ছে মেয়েটি সুন্দরী হলেও সুলক্ষণা নয়। এমন মেয়ে বাড়িতে না আনাই ভালো। এরপর তো আর কোনো কথাই ওঠে না। ছেলেকে সব কথা জানিয়ে বাবা বলে দিলেন কাউকে কিচ্ছু বলার দরকার নেই। পরের দিনই ট্রেন ধরে কলকাতায় চলে আসতে হবে। বোনের সঙ্গে যা কথা বলার তিনি নিজেই বলে নেবেন। বাবার কথায় সুবোধ বালকের মতন রমেশ দেসাই চুপচাপ আলমোড়া ছেড়ে চলে এলেন। আমার মা তখন প্রেগন্যান্ট। দাদু অনেক চেষ্টা করেছিলেন কলকাতায় দেসাইয়ের সঙ্গে যোগাযোগ করার। দালালদের কাছে ঠিকানা নিয়ে এখানে এসেও ছিলেন, কিন্তু তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। ওরকম একটা অসম্ভব আঘাতে মা পুরোপুরি ডিপ্রেশনে চলে যান। দিদিমা তার আগেই মারা গিয়েছিলেন। এতটা মানসিক চাপ দাদু নিতে পারলেন না, হার্ট অ্যাটাক হলো। মৃত্যুশয্যায় একমাত্র সন্তানের ভার বন্ধুর হাতে তুলে দিলেন আমার বাবা। ইসমাইল শেখ মাকে নিয়ে দিল্লি আসেন। তখন আর অ্যাবর্শন করানোর সময় নেই, তাই যথাসময়ে আমার জন্ম হলো। পিতৃপরিচয় দেওয়ার জন্য ইসমাইল শেখ আমাকে দত্তক নিলেন। কিন্তু তিনি মহান মানুষ ছিলেন, আমার ধর্ম পরিবর্তন করেননি। মায়ের পদবি নিয়ে আমার নাম হলো সঙ্গীতা আচার্য। মা কিন্তু আর সুস্থ হলেন না। ক্রমশ তাঁর মস্তিষ্ক বিকৃতি দেখা দিল। কখনো সুস্থ থাকতেন, স্বাভাবিক ব্যবহার, স্বাভাবিক কথাবার্তা, আবার কখনো কখনো বদ্ধ উন্মাদ। এইরকমই স্বাভাবিক অবস্থাতেই মা একটু একটু করে রমেশ দেসাইয়ের কথা আমাকে বলেছিলেন। তাদের প্রেমের কথা বলতে গিয়ে
মায়ের চোখ চল করত। মায়ের কাছেই আমি শুনেছিলাম উনি মাকে ডাকতেন লালি কুরাস বলে। কুরাসের সুগন্ধি ব্যবহার করতেন আমার মা। দুজনের একটা ছবিও মা আমাকে দেখিয়েছিলেন, লোকাল স্টুডিওতে তোলা। মায়ের কপালে কাঁচ পোকার টিপ, মুখের দুপাশে লম্বা বেনি, কানে রূপোর ঝুমকা। রমেশ দেসাইয়ের ওই একটি মাত্র চিহ্ন মায়ের কাছে ছিল, একটা ছবি। আমার যখন 11 বছর বয়স, তখন মা মারা যান। তার আগের প্রায় 1 বছর পথ্য উন্মাদ হয়ে গিয়েছিলেন। খাওয়া দাওয়া করতেন না, বেঁধে রাখতে হতো। সে যে কি কষ্ট! মা মারা যাওয়ার পর বাবা আমাকে হস্টেলে পাঠিয়ে দিয়েছিলেন। পড়াশোনায় ভালো ছিলাম, নিজেকে পড়াশোনার মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করতাম, কিন্তু ততদিনে আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। মানুষের ওপর আমার সব বিশ্বাস নষ্ট হয়ে গেছে, প্রেমে বিশ্বাস নষ্ট হয়ে গেছে। কারোর ওপর ভরসা করা, আস্থা রাখার কথা ভাবতেই পারতাম না। প্রেম তো দূরের কথা, বন্ধুত্বের সম্পর্কও আমার কারোর সঙ্গে তৈরি হতো না, আজও হয় না। মন বিষাক্ত হয়ে গেছে। কেউ কাছাকাছি আসার চেষ্টা করলেই আমি তাকে রমেশ দেসাইয়ের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করি। এভাবেই কলেজ পাশ করে ডাক্তার হয়ে গেলাম। ডাক্তার তো, তাই নিজের ক্ষতিটা খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছিলাম। আর তখন থেকেই যে মানুষটির জন্য মায়ের আর আমার দুজনেরই জীবন নষ্ট হয়ে গেল, তার ওপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা তৈরি হয়েছিল। ঠিক করেছিলাম একটু গুছিয়ে নিয়ে প্র্যাকটিস করব কলকাতায় এসে, খুঁজে বের করব রমেশ দেসাইকে। কিন্তু আমার সঙ্গে মায়ের চেহারার খুব মিল, তাই সচেতনভাবেই কলকাতায় আসার আগে চুল কেটে নকল চশমা নিয়ে মুখের চেহারা যাতে অন্যরকম লাগে সেই ব্যবস্থা করেছিলাম। এইখানে আমার একটা কথা বলার আছে। একটু আগে রোশনি আচার্যের যে ছবিটা আমি আপনাদের দেখিয়েছি, সেটা আসলে সঙ্গীতার কলেজ জীবনের ছবি। ওর ফেসবুক পোস্টে অল্প বয়সের একটি ছবি পেয়ে কম্পিউটারের সাহায্যে তাতে কিছু কারিকুরি করেছি মাত্র। রোশনি আচার্যের কোনো ছবি আমার কাছে নেই। আর ওই ফেসবুক পোস্টেই একটা পারিবারিক গ্যাদারিং এর ছবিতে বেশ কয়েকজন মুসলিম ভদ্রলোককে দেখে আমার একটু খটকা লাগে, তবে তখন সেটা নিয়ে কিছু ভাবিনি। পরে মিশ্রজির কাছে যখন ইসমাইল শেখের কথা শুনলাম, তখন সন্দেহটা দৃঢ় হয়েছিল। হ্যাঁ, সঙ্গীতা, আপনি বলুন। মায়ের কাছ থেকে আমি সিমপ্লেক্স কোম্পানির নামটাও জানতে পেরেছিলাম। বড় ব্যবসায়ী ফ্যামিলি, তাই কলকাতায় আসার পর খোঁজ খবর করতে করতেই দেসাইদের সন্ধান পেয়ে যাই। ডাক্তারি সার্কিট থেকে এটাও জানতে পারি যে কেয়ার হাসপাতালের সঙ্গে ওদের যোগাযোগ আছে, রেজাল্ট ভালো, কাজের অভিজ্ঞতা আছে। কেয়ারে জয়েন করতে খুব একটা অসুবিধে হয় না। সেই সময় সিমপ্লেক্সের 50 বছর উপলক্ষে কাগজে একটা আর্টিকেল বেরিয়েছিল। তাতে পুরনো ফ্যামিলি ফটোগ্রাফ দেখে আমি নিশ্চিত হয়ে যাই যে এই রমেশ দেসাই আমার মাকে ঠকিয়েছিলেন। আমি কেয়ারে জয়েন করার প্রায় বছর 4 পর প্রথম সুযোগ আসে। রমেশ দেসাইয়ের মা ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন। সৌভাগ্যক্রমে আমি তখন এমার্জেন্সিতে ছিলাম। ভদ্রলোককে সামনে থেকে দেখে রাগে ঘেন্নায় আমার গা জ্বলছিল। উনি যখন লেডি ডাক্তারদের সম্পর্কে অবজ্ঞাসূচক কথা বলছিলেন, তখন মাথা গরম হয়ে যাচ্ছিল, কিন্তু তবু শান্ত মুখে নিজের কাজ করে গিয়েছিলাম। বলতে পারেন আমার চিকিৎসা বিদ্যার সবটুকু প্রয়োগ করে সেদিন আমি রমেশ দেসাইয়ের মাকে বাঁচিয়েছিলাম। বুঝতেই পারছেন, এরপর ওর আমার প্রতি বিশ্বাস জন্মালো। আমিও সেটাই চেয়েছিলাম।
ধীরে ধীরে আমার ওপর ওর নির্ভরতা আমি বাড়িয়েছি। যখন বুঝে গেলাম যে উনি আমাকে পুরোপুরি বিশ্বাস করছেন, অন্য ডাক্তারদের কাছে যাচ্ছেন না, তখন খুব সাবধানে ওর হার্টের যাতে ক্ষতি হয় সেই চেষ্টা করতে লাগলাম। প্রত্যেকবার টেস্টের পর যে রিপোর্ট ওকে দেখানো হতো সেই রিপোর্টটা ওনার নয়, সেটা আমি আগে থেকেই বানিয়ে রাখতাম। রমেশ দেসাইয়ের ক্রমশ ধারণাটা হয়ে গেল যে ওর হার্টে আর কোনো সমস্যাই নেই, যেটুকু ছিল সেটুকু সেরে গেছে। এটা বুঝে যাওয়ার পর আমি আমার দ্বিতীয় অস্ত্র প্রয়োগ করা শুরু করলাম। আমি একজনকে শাস্তি দেব আর সে জানতেই পারবে না কেন সে শাস্তিটা পেল, এটা তো আর হতে পারে না। তাই একদিন আমার চেম্বারে যখন দেখাতে এসেছিলেন, তখন জামার পিছনে লাগিয়ে দিলাম কাঁচ পোকার টিপ। মায়ের ঝুমকা আর রডোডেনড্রন ফুলও আমি পাঠিয়েছিলাম। রমেশ দেসাই নিশ্চিত জানতেন আমার মা মারা গেছেন, তাই তিনি সাংঘাতিক ভয় পেয়ে গিয়েছিলেন। ভূত প্রেত অলৌকিকে তো তার বিশ্বাস ছিলই, তার সঙ্গে যোগ হলো অপরাধ বোধ। সব মিলিয়ে তার শরীরের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল, যদিও সেটা রিপোর্ট দেখে বোঝার কোনো উপায় ছিল না। ওজন বেশি, হাঁটা চলার সমস্যা তো ছিলই। বাড়িতে পরামর্শ করে ঠিক হলো হাঁটু বদলানো হবে, অপারেশন হবে কেয়ারে। এটা জানার পর থেকেই আমি ঠিক করে নিয়েছিলাম এ সুযোগ তো ছাড়া যাবে না। হাসপাতালে থাকা মানেই সেখানে আমার সুযোগ অনেক বেশি, কিন্তু কাজটা এমন ভাবে করতে হবে যাতে সাপও মরে অথচ লাঠিও না ভাঙে। আমি নিজে জানতাম রমেশ দেসাইয়ের হার্টের অবস্থা এতটাই খারাপ যে অপারেশন টেবিলেই হার্ট ফেল হয়ে যেতে পারে। সেজন্য সার্জনের সঙ্গে ওটিতে থাকবো ঠিক করে রেখেছিলাম, যাতে আসল কারণটা সহজে কেউ বুঝতে না পারে। তবে অপারেশনের আগের দিন রমেশ দেসাইকে ভয় দেখানোর সিদ্ধান্তটা আমি আগেই নিয়েছিলাম। রোশনির আত্মার হাত থেকে যে ওর মুক্তি নেই সেটা যাতে উনি নিশ্চিতভাবে বুঝতে পারেন। মল্লিক ওটিটা চেঞ্জ করতে বলায় আসলে আমার খানিকটা সুবিধেই হয়েছিল। আমি চেঁচামেচি করে অন্য ওটি রেডি করার কথা বলে হরিমোহনের কাছ থেকে স্টোরের চাবিটা নিয়ে রেখেছিলাম। ওই স্টোর থেকেই রমেশ দেসাইয়ের কেবিনের বাথরুমে ঢোকার একটা দরজা আছে। সেদিন রাতে সবাই চলে যাওয়ার পর আমি রোশনি সেজে ওই বাথরুমের দরজা দিয়ে কেবিনে ঢুকি। ইচ্ছে করেই গুরাস পারফিউমও মেখেছিলাম, কারণ আমি জানতাম রমেশ দেসাই গন্ধ নিয়ে একটু বেশি সেন্সিটিভ। দুপুরে যখন দেখতে যাই তখন একটা হালকা সেডেটিভ দিয়ে এসেছিলাম। তার ঘোর তখন কেটে আসছে, নাকে আসছে গুরাসের গন্ধ, চোখের সামনে রোশনি, তার কপালে কাঁচ পোকার টিপ, কানে ঝুমকো, নাকের উপর নাকছাবি। অদ্ভুত হাসি নিয়ে রোশনি এগিয়ে আসছে তার দিকে। এই দৃশ্য দেখার পর যা হওয়ার তাই হলো। দুর্বল হৃদযন্ত্র এতটা উত্তেজনা নিতে পারল না, হার্ট অ্যাটাক হলো। এটা আমার হিসেবের মধ্যেই ছিল। প্রথমবারের অ্যাটাকটা সার্ভাইভ করলেও দ্বিতীয়বার পারলেন না। মাঝখানে যখন জ্ঞান ফিরে এসেছিল রমেশ দেসাই কিছু বলার চেষ্টা করেছিলেন। সেটা কারো মনে হয়েছিল গুলশান, কেউ ভেবেছিলেন গুলাব, নাতির নাম ধরেও নাকি ডেকেছিলেন। আমিও সামনে ছিলাম, আমি জানি ওসব কিছু নয়। উনি আসলে দুটো কথা বলার চেষ্টা করেছিলেন, রোশনি আর লালি গুরাস। কথা শেষ করে কয়েক সেকেন্ড দম নিলেন সঙ্গীতা। তারপর নিজের ভেতরকার অসম্ভব উত্তেজনাকে নিয়ন্ত্রণে রেখেই বললেন, আমার যা বলার ছিল আমি সবই বললাম। হ্যাঁ, রমেশ দেসাইকে আমি খুন করেছি, আর সেজন্য আমার কোনো আফসোস নেই।
আমার মায়ের জীবন, আমার জীবন যে মানুষটা ধ্বংস করে দিয়েছে, তার ওপর প্রতিশোধ নেওয়ার মধ্যে কোনো অন্যায় আছে বলে আমি অন্তত মনে করি না। কোনো আইনি পথে রমেশ দেসাইকে ধরা যেত না, তাই আমি নিজে তাকে সাজা দিয়েছি। এর জন্য আমার যা শাস্তি হবে আমি মাথা পেতে নেব। মেঘনাদ বাবু, আপনি পুলিশকে জানান আমি যে কাজটা করেছি সেটা আমি নিজেই কনফেস করব, কারণ আমি জানি আমি না কনফেস করলে শুধু অনুমানের ভিত্তিতে আপনি হয়তো আমাকে গ্রেফতার করতে পারবেন, কিন্তু কোর্ট শেষ পর্যন্ত সাজা দিতে পারবে না। ঘরের মধ্যে পিন পতনের নৈশব্দ। সবাই যেন কথা বলতে ভুলে গেছে। সবার আগে অবশ্য নিজেকে সামলে নিয়ে ফোনের দিকে হাত বাড়ালেন মেঘনাদ। সরোজকে খবর দিতে হবে। ঠিক তখনই কথা বলে উঠল রেখা। আঙ্কেল, একটু দাঁড়ান। আজকে আমাদের এখানে যে কথাবার্তাগুলো হলো সেগুলো তো এখনো বাইরের কেউ জানে না, তাই না? মেঘনাদ মাথা নাড়লেন। আঙ্কেল, আমি একটা কথা বলতে চাই। আপনারা আমার কথা মানবেন কিনা আমি জানি না, কিন্তু আমাকে না বলতেই হবে। আঙ্কেল, আপনারা এই কথাগুলো না কাউকে বলবেন না। আপনারা ডক্টর আচার্যকে ছেড়ে দিন। তার মানে তুমি কি বলতে চাইছো রেখা? আঙ্কেল, রোশনি আচার্যর সঙ্গে যেটা হয়েছিল সেটা আমার সঙ্গেও হতে পারত। মনোজিতের সঙ্গে আমার কোষ্ঠী মেলেনি। ওদের বাড়ি থেকে সব রকম চেষ্টা হয়েছিল আমাদের সম্পর্কটা ভেঙে দেবার। আমার বাপের বাড়িতে গিয়ে খারাপ কথা বলে এসেছিল সবাই। শুধুমাত্র মনোজিৎ পাশে ছিল বলে আমাদের বিয়েটা হয়। তারপরেও আমার উপর নানা রকম অত্যাচার হয়েছে। সঙ্গীতা ওর মায়ের কষ্ট, মায়ের মৃত্যু নিজের চোখের সামনে দেখেছে। ওর এরকম সাংঘাতিক রাগ, প্রতিশোধ নেওয়ার ইচ্ছে তো অস্বাভাবিক কিছু নয়। এর জন্যও শাস্তি পাবে। আর যাদের কুসংস্কারের জন্য মানুষটা চলে গেল, একজনের জীবন নষ্ট হয়ে গেল, তারা চিরকাল ভালো মানুষ হয়ে সমাজে ঘুরে বেড়াবে না। আঙ্কেল, এটা তো হতে পারে না। মনোজিৎ, তোমারও কি একই মত? তুমি তো এফআইআরটা করেছিলে। মনোজিৎ একবার রেখার দিকে তাকায়, তারপর বলে, আমার মনে হয় রেখা ঠিকই বলছে আঙ্কেল। আমরা ভেবেছিলাম বাবাকে খুন করা হয়েছে সম্পত্তির জন্য, কিন্তু এখন তো দেখা যাচ্ছে তা নয়। আমাদের সাকসেসের প্রবলেমও মিটে গেছে। ফ্যামিলি সবাই মিলে ঠিক করেছে যে আমি এমডি হব। এখন বোঝা যাচ্ছে যে বাবার মৃত্যুর জন্য আসলে বাবা নিজেই দায়ী। তাহলে আমরা অন্যকে কেন শাস্তি দেব? আর সঙ্গীতার কথা তো শুনলামই, রেখার যন্ত্রণা তো আমি নিজের চোখে দেখেছি। তাই আমিও ডক্টর আচার্যকে ঠিক এর জন্য দায়ী করতে পারছি না। রমেশ মিশ্র রুমাল বার করে চশমার কাঁচ পরিষ্কার করলেন। সঙ্গীতার দু চোখ দিয়ে জল পড়ছে। সবার উপর একবার চোখ বুলিয়ে নিয়ে মেঘনাদ বললেন, ঠিক আছে, তাহলে তাই ঠিক হলো। আমি তো পুলিশের লোক নই, তাই আমাকে যিনি কাজটা দিয়েছিলেন তার মতটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রে আমি নিজেও ওদের ভাবনারই শরিক। পুলিশকে বোঝানোর দায়িত্ব আমার, কিন্তু সবাইকে প্রমিস করতে হবে আজ যা হলো তার একটা কথাও ঘরের বাইরে যাবে না। ডক্টর আচার্য, আপনি শুধু চেষ্টা করুন ভার মুক্ত মনে কাজ করতে, কারণ মানুষের প্রাণের দায়িত্ব এখনো অনেক দিন, কিন্তু আপনাকেই নিতে হবে। আমি আর এখানে থাকবো না মিস্টার বসু। ডাক্তারদের একটা ছোট্ট টিম আছে যারা দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে দরিদ্র, আদিবাসী, প্রান্তিক মানুষদের চিকিৎসা করে, পড়াশুনো শেখায়, হাইজিন বোঝায়, এরকম কাজ। আগেই ঠিক করে রেখেছিলাম যদি ধরা না পড়ি তাহলে ওদের সঙ্গেই চলে যাব। এখন তো আরোই বুঝতে পারছি যেতেই হবে। নিজের সঙ্গে অনন্ত বোঝাপড়ার মুখোমুখি তো আমাকে হতেই হবে। নিজের চেয়ার থেকে উঠে ডক্টর আচার্যের পাশে এসে দাঁড়ালেন মেঘনাদ। পিঠের ওপর আলতো হাত রেখে বললেন, নিশ্চয়ই বোঝাপড়া তো থাকবেই, কিন্তু আপনি যেমন রমেশ দেসাইকে জেনেছেন, চিনেছেন,
তেমনি আজ মনোজিতার রেখাকেও তো চিনলেন। এরকম মানুষও কিন্তু আছে, তাই যেখানেই যান বন্ধু খুঁজে নেবেন। বন্ধুহীন জীবন বড় অভিশপ্ত। মানুষের হাতে হাত রাখলে কষ্টটা কমে। আজ কাহনে শুনলেন দীপান্বিতা রায়ের কাহিনী শয়তানের সুগন্ধ অন্তিম পর্ব। বিভিন্ন চরিত্রে যেসব কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের নাম আপনারা পাবেন ডেসক্রিপশনে। কোন চরিত্রে কাকে কেমন লাগলো এবং অবশ্যই গল্পটা কেমন লাগলো সেটা জানার জন্য আমরা অপেক্ষা করব আপনাদের কমেন্টের। যারা সময় নিয়ে ধৈর্য ধরে দুটি পর্বই শুনলেন তাদের অসংখ্য ধন্যবাদ। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে গল্পতে একটা লাইক এবং কাহনে সাবস্ক্রাইব করার পাশাপাশি কমেন্ট সেকশনের পাশে থাকা হাইপ অপশনে ক্লিক করে দেবেন কাইন্ডলি। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।